আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই লাইভ সেশনে তোমরা অনেকক্ষণ অপেক্ষায় ছিলা। তো আজকের এই লাইভ সেশনে আমরা হচ্ছে আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 24-25 শিক্ষাবর্ষের যে সার্কুলারটা আছে, এই সার্কুলার নিয়ে আজকে ইন ডিটেলস আলোচনা করব। প্রত্যেকে একটু আমরা জয়েন হয়ে যাব আজকের এই স্পেশাল এই ক্লাসটাতে। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব, যেগুলোর মাধ্যমে তুমি হচ্ছে জানতে পারবা, বুঝতে পারবা কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয় এবং হচ্ছে আমাদের কিভাবে এই সার্কুলারটা প্রক্রিয়াকরণ হয়েছে। সম্পূর্ণ আমরা আজকের এই লাইভ সেশনের মাধ্যমে দেখব। তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে প্রত্যেককেই একটু মেনশন করে দাও অথবা শেয়ার করে দাও, যেন হচ্ছে তুমি পরবর্তীতে বা এটা কোনো একটা জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় দেন তুমি দেখতে পারো। তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু একটু মেনশন করে দাও, বা হচ্ছে তুমি একটু, হ্যাঁ অলরেডি অনেকেই জয়েন হয়ে গিয়েছে, ঠিক আছে। সার্কুলার তো দিয়েই দিল, আসলে একটু ইয়ে করেন, হ্যাঁ আচ্ছা। আমাদের সাথে এই মুহূর্তে অনেকেই উপস্থিত আছো, আচ্ছা আশা করি সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে। আমরা হচ্ছে আজকের এই লাইভ সেশনের মধ্যে 24 সার্কুলারে 24 এবং 25 আমি এবং তোমাদের শুভ ভাই দুজনেই আছি। দুজনে আজকে সম্পূর্ণ একদম ডিটেলসে তোমাকে আজকে জানাই দিব। এক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, মানে যে কোনো ইউনিটে তোমার বন্ধু হইতে পারে, বি ইউনিটে পরীক্ষা দিচ্ছে বা এ ইউনিটে পরীক্ষা দিবে, তাদেরকেও একটু নিয়ে আসিও। আমরা হচ্ছে সবগুলাই তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো, ঠিক আছে? প্রত্যেককেই জয়েন হয়ে যাবো ইনশাআল্লাহ, প্রত্যেকেই জয়েন হয়ে যাবো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আমাদের সাথে অলরেডি অনেকে যুক্ত আছো। তো আজকের এই লাইভ সেশনে তোমাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবভিয়াসলি আমাদেরকে কোয়েশ্চেন করার চেষ্টা করবো। আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে যতটুকু জানি, যতটুকু পারি তোমাদেরকে আনসার করার চেষ্টা করবো, ঠিক আছে? তো সিইউ সার্কুলার নিয়ে আপনার কি অভিব্যক্তি বলেন, মানে কিভাবে কি হইলো? চট্টগ্রাম নিয়ে সবার একটা আগ্রহ আছে আর কি, বুঝছেন? তো চট্টগ্রামকে নিয়ে যে আসলে তোমাদের অনেক জল্পনা কল্পনা, অনেক আগ্রহ আছে, সেটা এবার আমরা বুঝতে পারছি। আমরা যখন সার্কুলারটা প্রকাশিত হয়েছে তাহলে আমরা আমাদের পেজে মানে নাম্বারে এত পরিমাণ কল আসছে, মানে আমাদের মোবাইলে মানে আছে না যে মুমূর্ষু অবস্থা হয়ে গেছে, এরকম হয়ে গেছে, মানে আমি মোবাইল টাচ করতে পারতেছি এরকম অবস্থা। তো এই যেই সিস্টেমটা আমরা তখনই বুঝতে পারছি। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক প্রতীক্ষার পরে, মানে অনেক সন্ধিক্ষণের পরে তো আমরা সার্কুলারটা পেয়েছি। তো এই সার্কুলারের মধ্যে তোমরা জানো যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বড় সার্কুলার প্রকাশ করা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখানে A to Z অর্থাৎ ভর্তি পরীক্ষার তারিখ থেকে শুরু করে তুমি ভর্তি পরীক্ষার আবেদন কিভাবে করবা এবং আবেদনের পরে চান্স পাওয়ার পরে তোমার মেরিট কিভাবে প্রকাশিত হবে, মেরিট পাওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রক্রিয়াটা কিরকম হবে, ইন ডিটেলস মানে 40 পৃষ্ঠা তোমার একটা কি করে সার্কুলার প্রকাশ করে বাংলাদেশ সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এবং বড় সার্কুলার। তো ঠিক এরকম সার্কুলার প্রকাশ করছে। তোমরা হয়তো অনেকেই বুঝতে সমস্যা হচ্ছে, সেজন্য আমাদেরকে কল দিচ্ছ, মেসেজ দিচ্ছ বারবার যে আসলে এটা কি হলো বা এটা কিরকম হবে। তো সব বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকের লাইভটাতে। তো সবাই আমাদের সাথে একটু যুক্ত হবে, ভাইয়া সবাই একটু যুক্ত হবে। আচ্ছা অনেকেই হ্যাঁ একটু শেয়ার করে দিও যেন সবাই আসতে পারে, ঠিক আছে? তো মোটামুটি আমরা হচ্ছে আমাদের আজকে তো জানুয়ারির একদম মানে প্রথম ফার্স্ট, ঠিক আছে, জানুয়ারি 1 জানুয়ারি। সো গতকালকে যে কাহিনীটা হয়েছে, তো এখানে বলা ছিল যে 31 ডিসেম্বরের আগে তোমরা সার্কুলারটা পাবা, কিন্তু আসলে বছরের প্রথমে এটা হয়ে গেছে। যাই হোক, আমরা এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, থাকলে আমি আছে এখানে এবং তোমাদের শুভ ভাই আছে, দুজনে মিলে আমরা হচ্ছে এই প্রশ্নগুলো আনসার করার চেষ্টা করবো, ঠিক আছে? আরেকটা কথা 1 মিনিট বলে নিই, সেটা হচ্ছে আমাদের তো ভর্তি পরীক্ষার 2 মাস সময় আছে। কয় মাস? 2 মাস সময় আছে। তো তোমরা যারা হচ্ছে প্রস্তুতি গুছিয়ে নিচ্ছ, ধরো হচ্ছে বাসায় অনেক পড়াশোনা করে ফেলছো, এখন জাস্ট নিজেকে জাজ করবা যে কতটুকু হয়েছে বা কতটুকু প্রস্তুতি নিছি আমরা বা কতটুকু আমরা ইমপ্রুভ করতে পারছি। এরকম যদি কোনো ধরনের কোনো থাকে, তাহলে আমাদের যে এক্সাম রানিং আছে ওই এক্সাম বেসে তুমি অ্যাড হতে পারো, অ্যাড হইতে হবে। হ্যাঁ আজকে একটা ডিসকাউন্ট আছে, অ্যাড হইতে হবে। ব্যাপারটা এমন না, যদি তোমার মনে হয় যে ভাইদের সাথে একটু পরীক্ষাগুলো দেই, সামনে আমাদের যারা এখন এক্সাম বেসে আসো তোমাদের সামনে থেকে ফাইনাল মডেল টেস্ট শুরু হবে এখন ছবি প্যাটার্নে। তো তোমার টপিক ভিত্তিক অলরেডি একটা শেষ করে ফেলছে, প্রায় শেষ প্রান্তে চলে আসছে। 21 বা 22 নম্বর মডেল টেস্টটা আছে আর কি, টার্গেট সিউ এক্সাম বেজিট, আর ফাইনালটা আছে এখনো পর্যন্ত শেষ হয়। হ্যাঁ তো তোমরা চাইলে আসতে পারো, ঠিক আছে? আমরা এখানে অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে করাবার চেষ্টা করব এবং তোমরা সবগুলো এখানে 100% পাবা ছবি প্যাটার্নে। আমরা ছবি প্যাটার্নে তোমাদেরকে প্রশ্নগুলো পড়াবো ফাইনাল মডেল
টেস্টের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে শুরু করি নাকি? আমরা শুরু করি তাহলে। প্রথমে কি দেখবো? সময়সূচি, ঠিক আছে? প্রথমে আমরা সময়সূচি দেখব খুব সুন্দর করে। আমরা সময়সূচিটা আগে দেখি, তারপর আমরা সার্কুলারের বিভিন্ন আদ্যপ্রান্ত একটা একটা করে শেষ করব, ঠিক আছে? তোমাদের অনেক কোয়েশ্চেন B1 B2 একটা নতুন একটা ইউনিট আসছে B2, তো এটা নিয়ে অনেকে কোয়েশ্চেন আমি পাইছি অলরেডি। B2 তে কি থাকছে, কারা আবেদন করতে পারবে, ঠিক আছে? আবার অনেকে কি করছে, মানে কত ভর্তির যে সনটা, মানে পাশের সন যে জিনিসটা, এটা কত হইতে হবে, সবগুলো দেখবো। তো প্রথমে আমরা ইমপ্রুভমেন্ট আছে কিনা, ইয়েস। তো প্রথমে আমরা চলে আসি আমাদের ডেটে, আমাদের যে ডেটটা আছে সেটাতে আমরা একটু চলে আসি। দেখো, এটা অলরেডি তোমরা জানো বা পাইছো, এটা দিয়ে শুরু করছি। কবে থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে জাস্ট, হ্যাঁ, খুব ভালোভাবে মনোযোগ সহকারে কোনো কোয়েশ্চেন থাকলে করবা, ঠিক আছে? গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে, একটু খেয়াল করো। হ্যাঁ, দেখো, শিক্ষাবর্ষ 24-25, এখানে তারিখটা আসলে আমরা এখানে, আচ্ছা এখানে দেখেন তো, এখানে কি বলছে, রেজিস্ট্রেশন শুরু, তারপর হচ্ছে রেজিস্ট্রেশনের শেষ সময়, টাকা জমা দেওয়ার শেষ সময়, সংশোধনের শেষ সময়। হ্যাঁ, এখানে কয়েকটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমি একটু বলি, দেন তোমাদের শুভ ভাই তো আলোচনা করবে ইনশাল্লাহ। আচ্ছা দেখো, এখানে এটা কেন জানবো, মানে তোমাদের হাতে হয়তো এটা আছে, প্রসপেক্টটা আছে যে আবেদনের সময়টা, এইটা আমরা কেন জানবো? যে ধরো হচ্ছে রেজিস্ট্রেশন শেষ সময়, টাকা জমা দেওয়ার শেষ সময়, সংশোধনের শেষ সময়, এগুলো কেন জানবো, তাই তো? একটু শর্ট করে বলি। হ্যাঁ, রেজিস্ট্রেশন শেষ সময় হচ্ছে আমাদের, শুরুটা হচ্ছে 1 জানুয়ারি, যদিও ছিল, কিন্তু এটা 2 জানুয়ারি, মানে তোমার হচ্ছে আগামীকাল থেকে এটা শুরু হচ্ছে। আর শেষ সময় হচ্ছে আমাদের মানে বুধবার সকাল, সময় শুরু হচ্ছে 11 থেকে। আর রেজিস্ট্রেশন শেষ সময় হচ্ছে 15 জানুয়ারি। তার মানে তোমরা সময় কয়দিন পাচ্ছ? ধর হচ্ছে 15 থেকে আমি 2 বাদ দিলে যা থাকে 13 দিন সময় পাচ্ছ, ঠিক আছে? 13 দিন তুমি সময় পাচ্ছ শুধু অ্যাপ্লিকেশনের জন্য, মাথায় রাখবা। রেজিস্ট্রেশনের শেষ সময় 15 জানুয়ারি থেকে তোমার হচ্ছে 18 জানুয়ারি পর্যন্ত এটা থাকবে। এখন দেখো, টাকা জমা দেওয়ার শেষ সময়, আমার রেজিস্ট্রেশন শেষ সময় 15 জানুয়ারি, কিন্তু টাকা জমা দেওয়ার শেষ সময় 18 জানুয়ারি। তার মানে কি, তুমি আবেদন করার পরেও 3 দিন পরেও তুমি টাকা জমা দিতে পারবা, বা 2 দিন পরেও টাকা জমা দিতে পারবা, ঠিক আছে? এবং এখানে কিন্তু ডিউরেশন অফ টাইমটা দেওয়া আছে। ওকে, সংশোধনের শেষ সময় একটু খেয়াল করো, কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে সংশোধন শেষ সময়। এখন কিছু মানে একটু পাকনামি আছে, কিছু পোলাপান পাকনামি করে, কি করে বলেন তো? ওই যে ভুল তথ্য দেয়, বা ছবির মধ্যে একটু ঝামেলা থাকে। আচ্ছা, যাই হোক, একটু ছবির মধ্যে ঝামেলা থাকে, যেই স্ট্রাকচারটা বলছে, যে সাইজটা বলছে, ওই সাইজ দিয়ে তোমাকে কিন্তু সেখানে ফুলফিল করতে হবে, ঠিক আছে? এটা অনেকে একটু পাকনামি করো, দেখা যাচ্ছে নিজের মতো করে ছবি করে দাও, সেটা কিন্তু আসলে হবে না, ঠিক আছে? তো প্রোফাইল পিকচার না এটা, যে আসলে আমি এখানে প্রোফাইল পিকচার দিব। আরেকটা বিষয় হচ্ছে, তুমি যেই ছবিটা দিয়ে আবেদন করবা, মনে করো, হ্যাঁ, একটু বলে নেই এগুলো কেন বলতেছি। আগামীকাল থেকে তোমাদের শুরু হবে, আমরা চাই যেন ভুলটা না করো। হ্যাঁ, ভুল করে জরিমানা আছে, 300 টাকা জরিমানা দিতে হয়। হ্যাঁ, জরিমানা দিতে যাবা কেন তুমি? যাবাই কেন? ভুল করবাই কেন তুমি? সেজন্য তুমি লাইভটা দেখো। আরেকটা বিষয় হচ্ছে, তুমি যেই ছবিটা দিবা, অর্থাৎ যেই ছবিটা দিয়ে আবেদন করবা, সেই ছবিটা দিয়ে তুমি যখন চান্স পাবা, তোমার একটা আইডি কার্ড হবে না, মানে বিশ্ববিদ্যালয়ের লোগো দিয়ে তোমার একটা আইডি কার্ড হবে না, ওই আইডি কার্ডে ওই ছবিটাই থাকবে। তো ছবিটা একটু সুন্দর মার্জিত স্ট্যান্ডার্ড একটা ছবি দিবা, যাতে চান্স পাওয়ার পরে হ্যাঁ একটা সুন্দর একটা ছবি দিবা, যাতে দেখতে মার্জিত মনে হয় আর কি। হ্যাঁ, ফর্মাল ড্রেস একটা ছবি দিতা, যে ছবিটা তোমার ইউনিভার্সিটি অ্যাডমিট মানে অ্যাডমিট কার্ডে থাকবে। পাশাপাশি ওই যে চান্স পাওয়ার পরে যে 4-5 বছর বহন করবা, যে কার্ডটা পরিচয় দিবা যে আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই জন্য তুমি ছবিটা গুরুত্বপূর্ণ, ছবিটা একটু গুরুত্ব সহকারে দেখবা আর কি। হ্যাঁ, এইটা আর কি। তারপর দেখো, সংশোধনের শেষ সময়, মানে যদি কোনো ভুল হয়, যদি আবেদন করার সময় কোনো ভুল হয়ে যায়, কোনো একটা তথ্য বা এরকম কোনো কিছু ভুল যদি হয়ে যায়, তুমি সংশোধনের সময় পাবা। সংশোধনের জন্য তোমার হচ্ছে ICTCL একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো, তারা একটা সংশোধন করে দিবে, অথবা অনলাইনে অ্যাপ্লিকেশন তুমি করতে পারবা। সেটা হচ্ছে কি, সংশোধনের শেষ সময় 26 জানুয়ারি বুধবার, মানে রবিবার 11:59, মানে 12টার আগ পর্যন্ত, ঠিক আছে? তাহলে এই জিনিসটা শেষ, শুরু হচ্ছে মানে 2 জানুয়ারি, মানে আগামীকাল থেকে। আর রেজিস্ট্রেশন শেষ সময় হচ্ছে 15 জানুয়ারি, শুরু এবং শেষ। টাকা জমা দেওয়ার এটা বুঝছো, সংশোধনের জিনিসটা আমরা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আচ্ছা, একটু যদি বলি, আমাদের তারিখটা একটু খেয়াল রাখো, এখানে তারিখটা সুন্দর করে দেওয়া আছে। এই ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবা, এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবা, আর কেউ পারবা না, ঠিক আছে? শুধু বিজ্ঞান, তারা 1 মার্চ থেকেই শুরুটা হচ্ছে। তার মানে 1 মার্চ দিয়েই চবির ভর্তি পরীক্ষাটা শুরু হচ্ছে শনিবারে। তারপর দেখো, বি ইউনিটে 8 মার্চ
ঠিক আছে 8 মার্চে পরীক্ষা হবে শনিবারে। আবার B1 যেটা আছে B1 মানে কি তোমরা অনেকেই কোশ্চেন করছো, B1 মানে হচ্ছে নাট্যকলা, তারপর হচ্ছে এখানে সঙ্গীত যে সাবজেক্টটা আছে, যারা নৃত্য করতে বা গান গাইতে পছন্দ করো বা আর্ট করতে পছন্দ করো তারা কেবল এই B1 পরীক্ষা দিতে পারবা, এবং এটা 10 মার্চ। এখন অনেক শিক্ষার্থী আছে যে এখানে আসার পরে মানে ক্যাম্পাসে আসার পরে থাকতে হয়, কেন বলেন তো? অনেক দূর থেকে আসছে, ধরুন একজন স্টুডেন্ট রংপুর থেকে আসছে বা সে উত্তরবঙ্গ থেকে আসছে, ঠিক না, অনেক দূর থেকে আসছো, তো তারা হচ্ছে কি যদি B ইউনিটে পরীক্ষা দিতে আসো তাহলে তোমার D ইউনিটে ভর্তি পরীক্ষা 22 মার্চ, দেখা যায় যে অনেকেই এই সবগুলো দিন থাকতে হয়, তো বাসা ভাড়া নিয়ে বা কাজিন থাকলে বা এরকম থাকে আর কি। তাহলে B1 10 মার্চ আর B2 হচ্ছে 11 মার্চ, তার মানে কি B2টা কিন্তু নতুন আসছে এইবার, মানে নতুন, আগে এটা ছিল না কিন্তু এটা নতুন, আমরা একটু দেখবো একটু পরে। B2 হচ্ছে 11 মার্চ আর C ইউনিট যেটা সেটা হচ্ছে 15 মার্চ, D ইউনিট সবার লাস্টে হচ্ছে D1, D ইউনিট 22 মার্চ। এখন কোনো একজন শিক্ষার্থী যদি ধরো মনে করো যে B ইউনিটে কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়ার পরে 3 দিন থেকে 2 দিন পরে এই রেজাল্টটা দিয়ে দেয়, ঠিক আছে কথা বুঝো? হ্যাঁ, তুমি যদি হচ্ছে B ইউনিটে পরীক্ষাটা দাও, ধরো 8 মার্চে পরীক্ষাটা দিছো না, তুমি 10 মার্চ বা 11 মার্চ তুমি রেজাল্টটা পাওয়া যাবা, বা 2 দিন পরে দিয়ে দেয়, 2 বা 3 দিন পরে রেজাল্টটা পাওয়া যাবা। ধরো B ইউনিটে তোমার চান্সটা হয় নাই, আল্লাহ না করুক, সৃষ্টিকর্তা না করুক, যদি চান্সটা না হয় তোমার টার্গেট কিন্তু তখন থাকবে কোন দিকে বলেন তো? এই যে ডি ইউনিট আছে অথবা B2 আছে কিনা, তুমি এখানেও ফোকাস করতে পারবা, এই জন্য সময় পাবা। তুমি কয়দিন সময় পাবে দেখেন তো? এই 22 থেকে 8 B করলে কত হয় বলেন তো? কত হয়? 14। আর যাই 22 থেকে 8, হ্যাঁ 14 নাকি 16 হয়? 14, ঠিক আছে 14 হচ্ছে নাকি, না ভুল করছি? যাই হোক 16। আচ্ছা দেখো 22 থেকে 8 B করলে আমরা ভিউ করতে পারতেছি না কেন? আল্লাহ, দেখেন তো কত হইতেছে, বলেন ভাই। আজকে কল মানে ফোন ধরতে ধরতে কি মাথাটা খাইয়ে দিছে? দেখো আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি এই সময়গুলো পাবা প্রস্তুতির জন্য, ঠিক আছে? আচ্ছা D1 এ যেটা তোমার অনেকেই কোশ্চেন করছো, ভাই D1 এ কি আছে? হ্যাঁ D1 এ কি আছে? D1 মানে স্পোর্টস সায়েন্স, এখানে একটা সাবজেক্ট, অনেকেই কনফিউশন পড়ে যাও, এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট D1 স্পোর্টস সায়েন্স, এখানে খেলাধুলা বিষয়ক, তুমি এখান থেকে অনেক ভালো কিছু করা যায়। অনেক শিক্ষার্থী এখানে আমাদের আছে এবং এদের আলাদা একটা ইনস্টিটিউট কিন্তু এখানে আছে, ওই কোথায় বলেন তো? আমাদের কেন্দ্রীয় যে সেন্ট্রাল ফিল্ড, যেটা সেন্ট্রাল ফিল্ডের সাথে, ঠিক আছে এটা। আচ্ছা এখানে একটু খেয়াল করো, আরেকটা বিষয় একটু বুঝাই দেই একটু ভাই, একটু হ্যাঁ একটু দেখো, B1 আর D1 এ কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, মানে ব্যবহারিক পরীক্ষা আছে। আর ব্যবহারিক পরীক্ষা বলতে কোনটা? ওই যে আমরা যে এইচএসসির সময় খাতার মধ্যে লিখে নিয়ে গেছি সেটা না, ওইটা না, কিন্তু এখানে সশরীরে থেকে তোমাকে প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝাই দিতে হবে। যারা B1 এ পরীক্ষা দিবা, তুমি গান গাইতে হবে, তুমি যদি নৃত্য পারো নৃত্য দিতে হবে, তুমি যদি আর্ট করো আর্ট করতে হবে, তুমি যেখানে খুব এক্সপিরিয়েন্স সেটা দেখাইতে হবে। গান পারলে গান, এখানে তবলা থাকবে, বাদ্যযন্ত্র থাকবে, তুমি গান গায়ে দেখাবা, সেখানে স্যাররা থাকবে, অনেক শিক্ষার্থী থাকবে, কোনো জড়তা নাই, ঠিক আছে এরকম। আর D1 যেটা সেটা খেলাধুলা, তুমি যে কোনো খেলাধুলায় পারো না কেন, লং জাম্প, দৌড় ইত্যাদি দিয়ে সেখানে পাস করতে হবে, ঠিক আছে? এবং এখানে একটা সার্টিফিকেটও লাগে, মানে তুমি যে স্পোর্টস সায়েন্সে বা কোথাও খেলাধুলা থেকে কিছু সনদ অর্জন করছো, এটা একটা তোমার এটা লাগে, বুঝছো? আচ্ছা এখানে B1 D1 তো শেষ। চারুকলা ইনস্টিটিউটে পরীক্ষা 15 এপ্রিল, চারুকলা, হ্যাঁ নাট্যকলা এটা 16 এপ্রিল, সঙ্গীত বিভাগ 17 এপ্রিল, বুঝছো? আরে এই যে জিনিসগুলো তো বুঝতে পারো, চারুকলা কি, নাট্যকলা কি বা সঙ্গীত কি। আর ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স যে জিনিসটা একটু খেয়াল করো, 20 এবং 21 এপ্রিল রবিবার আর সোমবারে হবে। এটা কোথায় হবে জানো? আমাদের কোথায় হবে? সেন্ট্রাল ফিল্ডে, ঠিক আছে? আমরা এখানে যেখানে উপস্থিত হচ্ছি তার একটু পরে সেন্ট্রাল ফিল্ডে তোমাদের এই ব্যবহারিক পরীক্ষাটা হবে। আর হ্যাঁ আমরা এখানে থাকবো, সমস্যা নাই, ঠিক আছে? আর সঙ্গীত, নাট্যকলা, চারুকলা এগুলো হচ্ছে তোমার আমাদের যে কলা যে ফ্যাকাল্টিটা আছে সেখানে হয়, আবার ক্যাম্পাসের বাইরে আরেকটা আছে ওইখানেও তোমার এটা হয় আর কি। ওকে, তোমাদের মধ্যে আরো একটা কোশ্চেন আমি দেখতে পাই মাঝে মধ্যে, সেটা হচ্ছে কি, তুমি মনে করো B ইউনিট আবেদন করছো, তোমাকে এখন কি B1 ইউনিটে আবেদন করতে হবে কিনা? তুমি দেখতে পাচ্ছ এখানে 7টা ইউনিট আছে, 7টা, হ্যাঁ আমি যদি ভুল না করি তাহলে এখানে ইউনিট আছে 7টা। এই 7টা ইউনিটে তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি 7টা ইউনিটে আবেদন করতে পারবা, বুঝতে পারছো? আর তুমি যদি বাণিজ্য বিভাগ অথবা মানবিক বিভাগের শিক্ষার্থী হতে হলে তাহলে তুমি 6টা বিভাগে আবেদন করতে পারবা। একটু খেয়াল করো, এই যে এখানে যে ইউনিটগুলো আছে প্রত্যেকটা ইউনিট তোমাকে আলাদা আলাদা আবেদন করতে হবে। এখন মনে করো তুমি B ইউনিটে আবেদন করছো, হ্যাঁ B ইউনিট আবেদন করার পরে এখন চিন্তা করলাম B ইউনিটের আন্ডারে তো B1 B2, তাহলে ওইগুলো কি আমার আবেদন করতে হবে কিনা? অবশ্যই তোমাকে আবেদন করতে হবে, কারণ এগুলো সবগুলো স্বতন্ত্র ইউনিট, উপ ইউনিট নামে হলেও
কিন্তু এগুলো স্বতন্ত্র ইউনিট, তোমাকে এখানে আবেদন করতে হবে। তো এই বিষয়টা মাথায় রাখবা প্রিয় ভাইরা, যে এখানে কিভাবে পরীক্ষা দিতে হয়, কিভাবে কোন কোন ইউনিটে আবেদন দিতে হয়। তোমার জিও ভাই তোমাকে একটু আগে বললো যে তুমি যদি বি ইউনিটের পরীক্ষা দাও, আবার বি ইউনিটের পরীক্ষা যদি তুমি ওয়েট করো, বি ইউনিটের পরীক্ষা দিয়ে ডি ইউনিটের পরীক্ষার আগেই তুমি বি ইউনিটের রেজাল্ট পেয়ে যাবা, বুঝতে পারছো? তো তুমি ফিল করবা, মানে তুমি একটা পরিচয় নিয়ে পরীক্ষা দিতে পারবা যদি আল্লাহ তাআলা চায়, বা তুমি যদি পরিশ্রম করো ঠিকঠাক মতো, তাহলে তুমি বি ইউনিট পরীক্ষা দিয়ে ডি ইউনিটে একটা বিশ্ববিদ্যালয়ের পরিচয় নিয়ে ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। সেই প্রত্যাশা করি দিতে পারবে ইনশাআল্লাহ। পয়েন্ট নিয়ে আসতেছি, তোমরা এটা বুঝতে পারছো, মানে তোমাদের যতগুলো ইউনিট আছে, যারা সায়েন্সে আছে, শুধু যারা সায়েন্সে তারা কিন্তু সবগুলোতেই পারবা, যারা কমার্সে আছো বা আর্টসে, এখানে আমাদের এই ছবিতে সায়েন্সের যারা শিক্ষার্থী, এইচএসসি সায়েন্স যারা, তারা সকল ইউনিট আবেদন করতে পারবা, সবাই আবেদন করতে পারবা। কিন্তু কমার্স আর আর্টসের ক্ষেত্রে একটা লিমিটেশন আছে, ঠিক আছে? হ্যাঁ, সায়েন্স ছাড়া সবগুলো তুমি আবেদন করতে পারবা, ঠিক আছে? আশা করি এটা ক্লিয়ার, বুঝছো? এটা কি ক্লিয়ার? সবাই একটু ডান লিখবো, হ্যাঁ সবাই একটু ডান লিখবো কষ্ট করে, যে এটা একদমই এটা ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের পরীক্ষার অ্যানালাইসিসগুলা, মানে ইউনিট ভিত্তিক। এবং তুমি চাইলে সবগুলো ইউনিট আবেদন করতে পারবা যদি ওই রিকোয়ারমেন্টটা তোমার থাকে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর আলাদা পেমেন্ট করতে হবে, তো এইটা হিসাব করলে অনেক অনেক চলে আসে, আলাদা পেমেন্ট করতে হবে। বাট এমন না বিতে আবেদন করে ডিতেও চালাই দিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? আলাদা আলাদা পেমেন্ট করতে হবে। সবাই একটু জানাইও যে সবগুলো 100% বুঝছো কিনা, বা বি2 নিয়ে আগ্রহী বেশি, ওইটা নিয়ে বলেন প্লিজ। আসতেছি, একটু ওয়েট করো, একটু ওয়েট করো। ডান ডান, সবাই একটু একটু কষ্ট করে জানাও, ক্লিয়ার, ঠিক আছে? ওকে ওকে, ডান। চল আমরা তাহলে পরবর্তী আরেকটা দেখি তাহলে। হ্যাঁ, এখন চলে আসি কোথায়, প্রসপেক্টসে চলে আসি নাকি? ওই স্যার ইয়ার দেখাই দিই, ওইখান থেকে দেখাই দিই। আচ্ছা দেখো, এখানে যে ব্যাপারটা কাজ করতেছে, একদম ভর্তি সার্কুলার যেটা দিছে, যে জিনিসটা তোমরা হাতে পাইছো, ওই জিনিসটা একদম A to Z খুঁটিনাটি ধরে ধরে তোমাকে বুঝাই দেবো, যেন তোমার কোনো প্রবলেম না হয়। এই আজকের এই অল্প সময় কেন তোমার জন্য গুরুত্বপূর্ণ হবে, কারণ সেখানে যেন ভুলটা না করো, ঠিক আছে? দেখো, আমরা এখান থেকে একটু খুব ভালোভাবে দেখা যায়, দেখেন তো একটু একটু দেখেন দেখা যায় কিনা, দেখা যায়। আচ্ছা দেখো, এখানে এ ইউনিট যেটা, সেটা তো মূলত হচ্ছে বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ। যারা এখানে শুধুমাত্র এ ইউনিট শুধুমাত্র বিজ্ঞান, আর কেউ আসবে না, ঠিক আছে? শুধুমাত্র বিজ্ঞান, আর কেউ পারবে না, আর কেউ পারবে না। এ ইউনিটটা আর কেউ পারবে না, শুধুমাত্র বিজ্ঞান ব্যতীত। বি ইউনিট কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত, এখানে একটা শিক্ষা অনুষদ আছে, আইয়ার যারা পড়াশোনা করে শিক্ষা অনুষদভুক্ত। সি ইউনিটে ব্যবসায় পড়াশোনা অনুষদভুক্ত বিষয়, আর ডি ইউনিট হচ্ছে এখানে সমাজবিজ্ঞান অনুষদ। তার মানে এটা এ ইউনিট হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি, মানে সায়েন্স। বি ইউনিট হচ্ছে আমার কলা ও মানববিদ্যা অনুষদ, সি ইউনিট হচ্ছে ব্যবসায় প্রশাসন, আর ডি ইউনিট হচ্ছে আমাদের সমাজবিজ্ঞান অনুষদ, সেখানে ল আছে, ঠিক আছে? আশা করি এই বিষয়টা ক্লিয়ার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কোন কোন জায়গায় হবে, সেটা হচ্ছে 3টা বিভাগের শহরে হবে, 3টা ক্যাম্পাসে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, আর হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? আচ্ছা দেখো, এইখান থেকে আমরা একটু যাই, এই যে চলো এ ইউনিটে কেউ আছো, এ ইউনিটটা একটু বলে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, এ ইউনিট যে শুরু করতেছি, এ ইউনিট দেখো, পরীক্ষা শুরু হবে 1 মার্চ, এটা আগে থেকেই শুনে আসছো। এখন এইখানে তোমার অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে, এখানে রিকোয়ারমেন্ট আছে। আবেদন বিষয়টা নিয়ে একটু বলি। বিজ্ঞান অনুষদে কি কি সাবজেক্ট আছে, এটা তো তোমরা এগুলো দেখতেই পারতেছো। তারপর জীববিজ্ঞান অনুষদে কি আছে, এটাও দেখতে পারতেছো। আমরা আসি হচ্ছে আবেদন যোগ্যতা নিয়ে, কারণ কোন কোন সাবজেক্ট আছে এটা তোমরাও নর্মালি খুব ভালোভাবে জানো। এখানে সময়টা নষ্ট না করি, কেমন? কোনো কোশ্চেন তারপরে বলিও। আবেদন যোগ্যতা এ ইউনিটে যারা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক দাখিল সমমান অথবা পরীক্ষায় যারা উত্তীর্ণ। হ্যাঁ, দেখা যাচ্ছে? আচ্ছা দেখো, দেখেন দেখা যায় কিনা ঠিকঠাক, বেশি না না না, এত ছোট ছোট ছোট, বেশি ব্লার হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা, অর্থাৎ এখানে মাধ্যমিক অর্থাৎ এসএসসি আর হচ্ছে এইচএসসি, এই দুইটাই কাউন্টেবল, ঠিক আছে? দুইটাই কাউন্টেবল। সো বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড হতে পারে, মাদ্রাসা শিক্ষা বোর্ড হোক বা যে কোনো শিক্ষা বোর্ড হোক না কেন, যদি পাশ করে কোনো একটা শিক্ষার্থী, তার অবশ্যই বিজ্ঞান থাকতে হবে। আর পাশের সন 2021 আর 2022। আর এখানে এইচএসসি যেটা 2023 আর 2024 একটু বোঝায়। 2021 সালে যারা এসএসসি পাস করছো, 2021 সালে যারা এসএসসি পাস করছো, হ্যাঁ, আর এইচএসসি যারা হচ্ছে 2023 এসএসসি 2021, এইচএসসি 2023, তোমরা হচ্ছে সেকেন্ড টাইমার, কথা বুঝো, তোমরা হচ্ছে কি সেকেন্ড টাইমার, ঠিক আছে? 3 মার্ক কাটা যাবে তোমাদের জন্য। আর যারা হচ্ছে এসএসসি হচ্ছে 2022
আর এইচএসসি হচ্ছে 2024, তারা হচ্ছে ফার্স্ট টাইমার, ঠিক আছে। এবার আরেকটু বলে দিই, এখানে মনে করো আরেকটা কথা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে এখন মনে করো ভাইয়া তুমি 22 সালে তুমি হচ্ছে এসএসসি পরীক্ষা দিছো, দেওয়ার পরে তুমি 23 সালে মানে হচ্ছে 23 সালে আইসা কি করলা, তোমার হচ্ছে পরীক্ষা দাও নাইকা, তো পরীক্ষা সরি তুমি 21 সালে মনে করো এসএসসি পরীক্ষা দিছো, 21 সালে এসএসসি পরীক্ষা দিছো, দেওয়ার পরে তোমার 23 সালে এইচএসসি দেওয়ার কথা ছিল, বাট তুমি দিতে পারো নাই কোনো একটা কারণে, হ্যাঁ দিতে পারো নাই, তুমি 24 সালে এসে দিছো, তার মানে কি তোমার 1 বছর মাঝখানে গ্যাপ গেছে, এখন তুমি কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইমার? অবশ্যই তুমি সেকেন্ড টাইমার, কারণ তুমি অনিয়মিত, বুঝতে পারছো? তুমি অবশ্যই অনিয়মিত, তোমার কয় নাম্বার কাটা যাবে? 3 নাম্বার কাটা যাবে তোমার, বুঝতে পারছো? এটা মাথায় রাখবা। আচ্ছা, আর এখানে চতুর্থ বিষয় সহ মানে সহ যেটা অপশনাল সাবজেক্ট যেটা 4 পয়েন্ট, এখানে এসএসসি হচ্ছে 4 পয়েন্ট আর এইচএসসি 3.50, মানে 3.50 এখানে কম, ঠিক আছে। দেখো এখানে কাহিনী কি করছে দেখেন, মানে এইচএসসি 3.50 আর এসএসসি হচ্ছে 4.00, টোটাল হচ্ছে কত আবার দেখেন তো 8.50 লাগবে। এই 3টা রিকোয়ারমেন্ট ফিল আপ করলে তুমি ইউনিটে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ার। এই ইউনিটে যারা ছিল আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। আসতেছি বাবা, বি ইউনিট আসতেছি, একটু ধরো বি ইউনিট আসতেছি, এতগুলা সাইন একটা। আচ্ছা, এখানে ইউনিট ভিত্তিক রিকোয়ারমেন্টটা এখানে দেওয়া আছে, আমরা ইউনিটের এটা পড়ে ফেলছি। আর এখানে পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন, গণিত, তারপর হচ্ছে জীববিজ্ঞান। এখানে 4টা বিষয় এটা পরীক্ষা হয়। বাংলা তো একদম কম্পালসারি, একদম পরীক্ষা দিতে হবে। বাংলাতে থাকে 10 মার্ক, ইংলিশে থাকে 15 মার্ক, ঠিক আছে, 15 মার্ক এবং 5 নম্বর 3, 10-এর মধ্যে 3 পাইলে পাস। ইংরেজিতে 15-এর মধ্যে 4 পাইলে পাস। আর পদার্থ, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান এই 4টার মধ্যে যে কোনো 3টা দাগাইতে হবে। 3টা পদার্থ, রসায়ন, এই 2টা একদম ম্যান্ডেটরি। আর অপশনাল হিসেবে থাকবে তোমার হচ্ছে হয় গণিত নয়তো জীববিজ্ঞান, এরকম আর কি, ঠিক আছে। যে কোনো 3টি বিষয় উত্তর তুমি দিতে পারবা, যে কোনো 3টা। সো আর প্রত্যেকটা জন্য 25 করে মার্ক আসবে, 25টা এমসিকিউ। 3-25-এ আমার যেহেতু আসবে 75, আর ওদিকে হচ্ছে আমার হচ্ছে 25, এই হলো 100, ঠিক আছে। আশা করি এই ইউনিট শেষ। চলো আমরা বি ইউনিটে চলে যেতে হলে এখন এই ইউনিটটা আমরা শেষ, এগুলো তো আর আমরা বিস্তর আলোচনা করবোই, সমস্যা নাই। বি ইউনিটে চলে আসলাম, ঠিক আছে, সবাই রেডি? আশা করি বি ইউনিটে বলা পানি অনেক বেশি আছে মনে হচ্ছে। বি ইউনিট দেখো, বি ইউনিট নিয়ে আলোচনা করবো এখন। বি ইউনিট একদম ফুল অ্যান্ড ফাইনাল ভালোভাবে আমরা শুরু করলাম বি ইউনিট, ঠিক আছে। ওকে, আমি বি ইউনিট করি, তারপর তোমাদের শুভ হচ্ছে ডি ইউনিটটা আপনি কভার করবেন আর কি। হ্যাঁ, বি ইউনিটটা B2, আচ্ছা। বি ইউনিটটা দেখো, যারা অতির আগ্রহে, তারপর B2 আছে, B1 আছে, সেটা আমরা দেখবো একটু, ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা হচ্ছে যারা এতক্ষণ ছিলাও নাকি, তোমার ফ্রেন্ডস থেকে যারা বিতে পরীক্ষা দেয় তাদের একটু জানাই দিও। হ্যাঁ, দেখো বি ইউনিটে ভর্তি পরীক্ষা 8 মার্চ, খুব ভালোভাবে শিখবা। 8 মার্চ এখানে সবাই পরীক্ষা দিতে পারতেছো আশা করি। ডি ইউনিটে অনেকেই পারবা না, বাট বিতে পারতেছো। 8 মার্চ শনিবারে পরীক্ষাটা হবে, ঠিক আছে। শনিবারে পরীক্ষাটা দিয়েছে, তার মানে শনি লাগবে এরকমটা না কিন্তু। হ্যাঁ, দেখো এইখানে আমাদের যে সাবজেক্টগুলো আছে, ধরো হচ্ছে বাংলা আছে, বাংলা, ইংরেজি, ইতিহাস, তারপরে দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ভাষা ও ভাষাতত্ত্ব, ফার্সি ভাষা সাহিত্য, সংস্কৃত, বাংলাদেশ স্টাডিজ। আর হচ্ছে শিক্ষা অনুষদভুক্ত যেটা মানে শিক্ষা রিলেটেড যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের IER, ঠিক আছে। IER, ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ, এইটা। তো এখানে আসন সংখ্যা বাংলাতে মানে বাংলা ডিপার্টমেন্টে আসন সংখ্যা হচ্ছে 110টা, ইংরেজি ডিপার্টমেন্টে আসন সংখ্যা হচ্ছে 110টা, ইতিহাসে আছে 120, দর্শনে আছে 120, ইসলামের ইতিহাস সংস্কৃতি যেটা এটাতেও আছে 120টা আসন আছে। ভাষা ও ভাষাতত্ত্ব যেটা মানে আমরা যে ল্যাঙ্গুয়েজ যে জিনিসটা জানি সেটা হচ্ছে 41টা আসন আছে। ফার্সি ভাষা যেটা ফার্সি ভাষা 50টা আসন আছে। আর সংস্কৃতিতে আছে 70টা। এখানে আবার একটা রিকোয়ারমেন্ট আছে, হিন্দু ধর্ম থেকে 65টা, অন্যান্য হচ্ছে 5টা। মানে টোটাল এই যে সংস্কৃত যে সাবজেক্টটা এখানে তো ধরো হচ্ছে যারা হচ্ছে কি বলে ইসলামতান্ত্রিক যারা, তারা তো ওই সাবজেক্টটা ওইভাবে ফাইন্ড আউট করতে পারবে না। তাদের জন্য সব থেকে বেশি হিন্দু ধর্ম যারা আছে 65টা আসন তোমাদের জন্য আছে এখানে এই সংস্কৃত থেকে। আর বাংলাদেশ স্টাডিজে আছে হচ্ছে 50টা আসন। সবাই পরীক্ষা দিতে পারো এবং সবাই এখানে কোনো সায়েন্স আর্টস কমার্সের কোনো বিভাগ নাই। কিন্তু IER, ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ, এখানে 3টা ভাগ আছে। কয়টা? 3টা ভাগ আছে, সায়েন্স আর্টস কমার্স। এটা মূলত শিক্ষা রিলেটেড একটা সাবজেক্ট, শিক্ষা ও গবেষণা, বাংলা হচ্ছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। তো এইখানে মানবিকের আসন আছে,
তারপর হচ্ছে তোমার ব্যবসা শিক্ষার আসন আছে, বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদনটা মানে ওরা চান্স পাবা। তো আইআরএ 3টা গ্রুপ থাকে, একটা হচ্ছে তোমার বললাম যেটা হচ্ছে ধরো সায়েন্স, আর হচ্ছে কমার্স, আর হচ্ছে হিউম্যানিটিস, ঠিক আছে। আর আরেকটা কথা বলে রাখি, চান্স পাওয়ার পরে এটা অবশ্যই মাথায় রাখা উচিত, আইআরএ তোমরা যারা এইচএসসি যে সাবজেক্টে পড়ে আসছো, তুমি যদি সায়েন্সে থাকো এই আইআরএ এসে সায়েন্সের সাবজেক্ট পড়তে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ আর শিক্ষা রিলেটেড যে সাবজেক্টগুলো থাকে। আবার কমার্স যারা, কমার্সের সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট যেগুলো সেগুলো পড়তে পারবা এই আইআরএ, ঠিক আছে। আর কিছু কম্বাইন্ড সাবজেক্ট আছে, যেমন আমরা ইন্টারমিডিয়েটে বাংলা, ইংরেজি, আইসিটি সবাই পড়ছি না, সায়েন্স আর্টস কমার্স, এখানে ঠিক সিমিলারলি এটা অনেক ভালো। আর হিউম্যানিটি যেটা তোমাদের যে গ্রুপ সাবজেক্ট আছে সেটা থাকবে, পাশাপাশি ভাবে কম্বাইন্ড সাবজেক্ট থাকবে। এখানে আসন সংখ্যা দেওয়া আছে 105টা, ঠিক আছে। টোটাল হচ্ছে কত 896টা, ঠিক আছে, 896টা। ওকে, আচ্ছা ভাইয়া, আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে তোমরা দেখতে অনেকেই বলতেছো যে তোমার হচ্ছে আসন সংখ্যা কমে গেছে, আসন সংখ্যা কমে গেছে। ভাইয়া আগে তোমার হচ্ছে যখন সার্কুলার প্রকাশ করতো তখন তোমার হচ্ছে কোটা যারা, অর্থাৎ অনেক ধরনের কোটা আছে, প্রতিবন্ধী কোটা আছে, ওয়ার্ড কোটা আছে, তারপর মুক্তিযোদ্ধা সন্তান নাতি নতি কোটা ছিল, পাশাপাশি উপজাতি কোঠা, হ্যাঁ উপজাতি কোঠা, তারপর হচ্ছে অসহায় যারা ছিল বা তোমার হচ্ছে ব্লাইন্ড যারা, ওদের জন্য কোটা ছিল। ওদের সবাইকে নিয়ে তোমার হচ্ছে কি করতো, আগে তোমার হচ্ছে আর আসন সংখ্যা প্রকাশ করা হইতো, কিন্তু এখন কি করছে, এখন যারা কোটায় আছে তাদের লিস্ট হচ্ছে আলাদা, হ্যাঁ তাদের লিস্টটা এখানে নাই, কিন্তু তাদের বাদ দিয়ে অর্থাৎ যারা সাধারণ আসনে লড়াই করবে তার হচ্ছে সংখ্যাটা হচ্ছে 896। আশা করি বুঝতে পারছি আসন সংখ্যা কমে নেই ভাইয়া, আসন সংখ্যা কমে নেই, এটা হচ্ছে যা শুধুমাত্র কোটা যারা আছে কোটা সংখ্যাটা বাদ দিয়ে এখানে জাস্ট কি করছে তোমার হচ্ছে সাধারণ মেরিটে যারা চান্স পাবে তাদের সংখ্যাটা প্রকাশ করেছে এখানে, ঠিক আছে। আশা করি কোনো সমস্যা হবে না। পরে একটু খেয়াল করো, এই যে এখানে যে দেওয়া আছে ভাইয়া, এই যে এখানে বলা হয়েছে তোমার হচ্ছে সেম এই ইউনিটের মতোই 21 এবং 23 হইতে হবে, 22 এবং 24 সালের মধ্যে হতে হবে। পয়েন্ট কত লাগবে ভাইয়া, সেটা হচ্ছে যদি মানবিকের হও, তুমি যদি আর্টসের শিক্ষার্থী হও তাহলে তোমার অবশ্যই দেখো কত লাগবে, এই যে শুধুমাত্র 7 পয়েন্ট, অর্থাৎ 7 পয়েন্ট হলে তুমি বি ইউনিটে আবেদন করতে, শুধুমাত্র কি হইতে হবে, আর্টস শিক্ষার্থী হতে, মানবিকের শিক্ষার্থী হইতে হবে। আর যদি তুমি মানবিকের বাইরের শিক্ষার্থী হও, মনে করো তুমি বি ইউনিটে আবেদন করবা, বি ইউনিটে আবেদন করতে তুমি মানবিকের শিক্ষার্থী না, তুমি হচ্ছে কমার্সের, তুমি হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তাহলে তোমার লাগবে 7.50 এবং ইন্ডিভিজুয়ালি তোমার হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুইটাতেই 3.50 অফ টাকা লাগবে, 3.50 অথবা তার বেশি টাকা লাগবে। ওকে, এটা ক্লিয়ার, বুঝতে পারছো। এরপরে একটু আসি ভাই, হ্যাঁ এরপরে আসি সম্ভবত এরপরে B1 সাবজেক্ট এখানে দেওয়া আছে, সুন্দর মতো বর্ণনা করা হয়েছে, এগুলো তোমরা দেখে নিবা। নাম্বার পরীক্ষা বিষয়গুলো কি কি, পরীক্ষার বিষয় হচ্ছে 3টা, একটা হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এখানে বাংলাতে 30 মার্ক, ইংরেজিতে 30 মার্ক, সাধারণ জ্ঞানে 40 মার্ক, বুঝতে পারছো ভাইয়া। এই সাধারণ জ্ঞানে 40, বাংলায় 30, ইংলিশে 30, হ্যাঁ মোটমাট 60। এই 60 মার্ক হচ্ছে তোমার এমসিকিউ, আর 20 হচ্ছে তোমার জিপি এর উপরে কাউন্ট করা হবে, অর্থাৎ যখন তোমার মেরিট লিস্টটা প্রকাশ করা হবে তখন 120 নম্বরের উপর প্রকাশ করা হবে, নট শুধুমাত্র 100, মানে 120 এর মধ্যে তোমার মেরিট প্রকাশ করা হবে। ওকে, তাহলে 40, 30, 30, 60, ওকে 100 নাম্বার পেয়ে গেছি। এরপর একটু দেখো তোমার যে মেরিট প্রদর্শনটা করা হবে সেটা হচ্ছে কি, প্রথমে তুমি যে উত্তরগুলো ভুল করবে এখানে বর্ণনা আছে, তুমি পড়লে বুঝতে পারবে, এগুলো তুমি পড়লে খুব সহজে বুঝতে পারবা। পরে একটু দেখি, এই যে মেধা তালিকা যদি এককারী, মানে তোমার নাম্বার তোমার হচ্ছে এই মানে প্রাপ্ত নম্বর, আমার প্রাপ্ত নম্বর যদি সেম হয়ে যায় তাহলে তারা কিভাবে এটাকে কি করবে, আলাদা করবে, মানে আমাকে আগে দিবে তোমাকে পরে দিবে, কিভাবে এইখানে বলে দিচ্ছে। যদি ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর প্রথম দেখবে, পরে দেবে ভর্তি পরীক্ষা ইংরেজি প্রাপ্ত নম্বর দেখবে, পরে হচ্ছে বাংলায় ভর্তি পরীক্ষায় ঐচ্ছিক বিষয়ে প্রাপ্ত নম্বর এগুলো দেখবে, পরে হচ্ছে নির্ধারণ করবে আর কি। এখানে যদি সমস্যা হয় তাহলে এখানে কল দিতে পারবে, এখানে বলা হয়েছে। হ্যাঁ ওকে ভাইয়া, পরে আসি। ওকে ভাইয়া, এখন দেখো খেয়াল করো, এখন এই যে নিচের দিকে আসতেছি আমরা B1 এ। B1 কি, B1 হচ্ছে বি ইউনিটের একটা উপ ইউনিট। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে দেখতে পাচ্ছ যা শুধুমাত্র যারা হচ্ছে চারুকলা, নাট্যকলা, সঙ্গীত আছো এরা এই ডিপার্টমেন্টে আবেদন করতে পারো। 3টা সাবজেক্ট আছে এখানে। সাবজেক্ট কয়টা ভাই, একটা হচ্ছে নাট্যকলা, এটা চারুকলা, এটা সঙ্গীত। চারুকলা, নাট্যকলা, সঙ্গীত যারা এই রিলেটেড সাবজেক্টে পড়তে চাও তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B1 যেটা আছে এই B1 ইউনিট আবেদন করবো, ঠিক আছে, আবেদন করবা। এখানে আসন সংখ্যা কয়টা দেওয়া আছে, নাট্যকলায় 35টা আছে, চারুকলাতে 60টা আছে এবং সঙ্গীতে আছে তোমার হচ্ছে 30টা। ওকে ক্লিয়ার। এরপরে আসি, পরবর্তী আবেদন যোগ্যতা সেম, আবেদন যোগ্যতার টাকা যেটা দেখছি আমরা এটাও সেম। দেখো মানবিকের জন্য লাগবে 7, বাট মানবিকের বাইরে যদি আবেদন করো তাহলে তোমার লাগবে 7.50। ওকে, আশা করি এগুলো বুঝতে পারতেছো।
একটু পরে আসি। এখন তোমাদের মধ্যে যেই কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে B2 নিয়ে, যেহেতু এটা নতুন B2 নিয়ে তোমাদের মধ্যে কোশ্চেন। ওকে, B2 চলে আসছি ভাইয়া, এই যে B2 নতুন ইউনিট এটা B2। এখন এই B2 কি? B2 হচ্ছে জাস্ট একটা ইউনিট, আগে বি ইউনিটের আন্ডার ছিল। আমি বলে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। আগে বি ইউনিটে পরীক্ষা দেওয়ার পরে যেই সাবজেক্টগুলো পাইতাম সেই ইউনিটগুলো এখানে চলে আসছে। তোমরা যে বলো না আসন কমে গেছে, আসন একটাও কমে নাই ভাইয়া, আসন কমে নাই। আসনগুলো কি হয়েছে? ডিভাইড হয়েছে, ভাগ হয়েছে। আগে যেমন B1 ইউনিট ছিল না, সরি B2 ছিল না, B2 ছিল না, বি ইউনিট ছিল। বি ইউনিটের মধ্যে এই যে 325টা আসন ছিল, বুঝতে পারছো ভাইয়া? এই 325টা আসন এখন কোনটার মধ্যে চলে আসছে? এই বি ইউনিটে চলে আসছে, এই B2 তে চলে আসছে। তাহলে আসন কি কমছে ভাইয়া? কমে নাই, আসন আসলে কমে নাই, জাস্ট ডিভাইড করছে, ভাগ করে দিছে আর কি, বুঝছো? কমে নাই, তোমরা হতাশ হয়ে নাও, আসন কমে নাই, আসন কিন্তু ভাইয়া কমে নাই। ওকে, এখন দেখো এখানে একটু ক্লিয়ার করে দেই। এখানে আরবি, এখানে 4 বছর মেয়াদী কোর্স মানে অনার্স। আরবি 120টা আসন আছে, এবং ইসলামিক স্টাডিজ 120টা আছে, এবং পালি, হ্যাঁ পালি আছে কয়টা? 85টা আসন আছে। তাহলে বৌদ্ধ আছে, তাদের জন্য এটা মোট মানে হচ্ছে 325টা আসন। এখন আসি পরীক্ষা কিভাবে দিতে হবে। পরীক্ষাটা তুমি আসলে কিভাবে দিবা? দেখো পরীক্ষার মার্ক দেওয়া আছে এখানে, কত নম্বরের পরীক্ষা হবে, কিভাবে হবে একটু দেখো। এখানে যেই বিষয়গুলো তোমাকে জানতে হবে পরীক্ষার আগে, দেখো এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার বিষয়গুলো কি কি? পরীক্ষার বিষয়গুলো আমার আসলে কি কি? দেখো এখানে B2 তে যেহেতু নতুন, এখানে তোমার হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। এই 100 মার্কের পরীক্ষার মধ্যে বাংলায় থাকবে হচ্ছে 30। কত মার্ক ভাইয়া? বাংলা হচ্ছে আমার 30 মার্ক, ইংরেজি তো আমার 30 মার্ক। আর এই যে বলা হয়েছে আরবি, ইসলামিক স্টাডিজ, বুদ্ধিস্ট স্টাডিজ ও পালি এবং সাধারণ জ্ঞান, অর্থাৎ এই 4টা বিষয় থেকে পালি, ইসলামিক স্টাডিজ, আবার হচ্ছে কি আরবি, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান, এই 4টা বিষয় থেকে তোমাকে যেই কোনো 2টাতে অ্যান্সার করতে হবে। হয় তুমি সাধারণ জ্ঞান করবা অথবা আরবি করবা, তোমার ইসলামিক স্টাডি, অর্থাৎ এই 4টা থেকে তোমাকে 2টা অবশ্যই অ্যান্সার করতে হবে। 2টা তোমার অ্যান্সার করতেই হবে। এখন এই প্রতিটি বিষয় কত নম্বর? কত? 20 নম্বর বলা হয়েছে। একটু ক্লিয়ার করি, একটু পরে আসি। এই যে এখানে বলা হয়েছে তুমি যদি আরবি নিয়ে পড়তে চাও, কি নিয়ে পড়তে চাও? তুমি যদি আরবি নিয়ে পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই যে ঐচ্ছিক বিষয়গুলো আছে না, এখানে তোমাকে অবশ্যই আরবি দাগাইতে হবে, আরবি দাগাইতেই হবে, মাস্ট দাগাইতে হবে। এখন মনে করো তুমি না আরবি নিয়ে পড়বা না, তুমি তাহলে আরবি নিয়ে দেখালে তোমার কি হবে? তুমি আরবি নিয়ে পড়তে পারবা, পাশাপাশি আরবি যদি সাবজেক্ট নাও পাও তুমি ইসলামিক স্টাডিজটা পাবা, বুঝতে পারছো? ইসলামিক স্টাডিজটা পাবা তুমি। এই হচ্ছে বিষয়, তুমি আরবি, ইসলামিক স্টাডিজ, বুদ্ধিস্ট, পালি আর হচ্ছে কি সাধারণ, 4টা থেকে যে কোনো 2টা দেখাবা, এখানে 40 নাম্বার। আশা করি B2 বুঝতে পারছো। এখন কি পড়বা? এই B2 জন্য এই যে আরবি আছে, ইসলামিক স্টাডি আছে, এগুলো কি পড়বা? এগুলোর জন্য তোমরা যারা আলিমে আছো, হ্যাঁ আলিম, যারা আলিমে আছো, হ্যাঁ আলিম বা মাদ্রাসার যারা ইন্টার সেকেন্ড ইয়ার আছো, ফার্স্ট ইয়ার আছো, এখন যারা ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের ইন্টারমিডিয়েটে অবশ্যই আরবি বই আছে, আরবি বই আছে। দাখিলে যারা ছিলা, হ্যাঁ দাখিলে যারা ছিলা তারা অবশ্যই আরবি বই পড়ছো, আর এই প্রথম দ্বিতীয় পড়তে বসছো। এখানে গ্রামার থাকবে, সাহিত্যবর্গ থাকবে, আরবিতে গ্রামার থাকবে, সাহিত্যবর্গ থাকবে, পাশাপাশি ইসলামিক স্টাডিজের মধ্যে থেকে হাদিস, হ্যাঁ হাদিসের যে প্রকার, সহিহ হাদিস, তারপর হচ্ছে অনেক হাদিস আছে, ওইগুলো ছন্দ মতো পড়বা। যে হাদিসের যে ব্যাখ্যাগুলো আছে, হাদিসের যে ধরনগুলো আছে এবং হাদিসের প্রকারগুলো আছে, মানে হাদিসের তোমার হচ্ছে যে প্রকার, হাদিসগুলো কোত্থেকে, সনদগুলো কি কি, রাবি কে, এগুলো সুন্দর মতো আয়ত্ত করবা, ইসলামিক স্টাডিজ পড়বা। আর যারা পালি আছে তারা পালি পড়বা, আর যদি মন চায় সাধারণ দেখাবা আর কি, বুঝতে পারছো? এই হচ্ছে B2 এর বিষয়। এখানে একটা ছোট্ট করে একটা বিষয় অ্যাড করে দিই তোমাদের শুভভাইয়ের সাথে, সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের B2 তে ধর্মীয় একটা বিষয় আছে। তোমরা যারা ধরো যে ইসলামিক, মানে আমরা ইসলাম ধর্ম যারা, তারা কিন্তু আমরা বুদ্ধিস্ট স্টাডিজ বা পালি এটা কিন্তু আমরা আনসার করবো না, ঠিক না? আর যারা হচ্ছে হিন্দু ধর্ম আছে বা অন্যান্য যে ধর্মগুলো আছে, তারা কিন্তু হচ্ছে আরবি বা ইসলামিক স্টাডিজ পড়বে না। এটাই তো স্বাভাবিক, তাই না? তো এটা এখানে ধর্মীয় একটা কি আছে, একটা বিষয় আছে যে তুমি কোনটাতে যাও। এখানে যেহেতু ইসলামিক স্টাডিজ আছে, আরবি আছে, যে সাবজেক্টের জন্য ইনক্লুডেড যেটা তুমি চাও ওটা যেতে পারবা, কিন্তু এটা ধর্মীয় ভাবে। তুমি যদি চাও যে আমি আরবি পড়বো, ইসলামিক স্টাডিজ পড়বো, তাহলে তুমি ওই সাবজেক্টগুলোই পাবা। আর যারা হচ্ছে বুদ্ধিস্ট স্টাডিজ বা পালি পড়বা, তারা ওই সাবজেক্টগুলোই পাবা। ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু সাধারণ জ্ঞান না, তারপর হচ্ছে ইংলিশ আর বাংলা জেনারেল, মানে সবার জন্যই কমন।
বাংলা ইংলিশ সবার জন্য, কিন্তু এই জায়গা থেকে যে কোনো একটা তুমি নিতে পারবা। B2টা নতুন আসছে, মনে হচ্ছে স্ট্রাকচারটা ভালোই করছে, খারাপ করে নাই, তাই না? নতুন, এটা নতুন, ঠিক আছে, নতুন। তো স্ট্রাকচারটা মনে হলো যে ভালোই করছে, এতটা খারাপ করে নাই। তো তোমরা যারা এখানে করতে চাও তো করতে পারবা। এটা নিয়ে তোমরা সবাই অলরেডি বলে ফেলছে। দেন পরবর্তী আর কিছু আছে নাকি? আচ্ছা, সি ইউনিট যেটা আছে, সি ইউনিট, ঠিক আছে, সি ইউনিটে একটু বলি। হ্যাঁ, সি ইউনিট দেখো, সি ইউনিটের মধ্যে আমরা এটা 4 বছর মেয়াদি কোর্সে সবাই খুব ভালোভাবে জানো। তো এখানে পরীক্ষা শুরু হচ্ছে 15 মার্চ শনিবারে, সবগুলো শনিবারে, মানে কি, মানে শনি লাগবে এখানে। হ্যাঁ, এটা একটা কাহিনী, কারণ এমনি তো তোমাদের কোনো একটা ডিপার্টমেন্টে পড়া বাদ দিয়ে তো তোমাদের ভর্তি পরীক্ষা নিবে না। তোমাদের ভর্তি পরীক্ষা হবে, আবার আমাদের ক্লাসও হবে, তোমাদের ভর্তি পরীক্ষা হবে। এমনও আছে তোমাদের সিট প্ল্যানটা আমরা দেখতে পারবো যে এটা এত এত আছে, ঠিক আছে, কারণ আমরা ক্লাস করবো সেখানে। তো এই আর কি বিষয়টা, ঠিক আছে। তো এখন দেখো এখানে সি ইউনিটের যে কম্পারিজনটা, সেখানে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, হ্যাঁ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, তারপর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স। তো এই সাবজেক্টগুলো এখানে দেওয়া আছে। এবং এখানে কিন্তু 3টা গ্রুপের, দাঁড়ান ওয়েট, এখানে 3টা গ্রুপের কি আছে মানে তোমার বলা আছে। একটা হচ্ছে আমাদের ব্যবসায়ী, একটা হচ্ছে আমাদের কি ব্যবসায়ী গ্রুপ, হ্যাঁ, একটা হচ্ছে ব্যবসায়ী গ্রুপ, মানবিক গ্রুপ, বিজ্ঞান গ্রুপ। দ্যাট মিনস সি ইউনিটে সবাই আবেদন করতে পারতেছে, 3 গ্রুপের শিক্ষার্থীরাই আবেদনটা করতে পারতেছো, ঠিক আগের মতো প্রিভিয়াসের যেটা ছিল। তো এখানে সবাই পারবা। বিজ্ঞানের জন্য আসন সংখ্যা আর হচ্ছে মানে কমার্সের জন্য আসন সংখ্যাগুলো একটু বেশি, মানবিকের জন্য কম, ঠিক আছে। মানবিক যারা আছো তারা কিন্তু আসন সংখ্যা খুবই কম আছে। আর তোমার হচ্ছে কমার্স আর বিজ্ঞান তাদের কিন্তু একটু বেশি। কেন বেশি? কারণ এখানে ম্যাথমেটিক্যাল কিছু থাকে, তো দেখা যাচ্ছে যে এদেরকে অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট দিয়ে দেখা যাচ্ছে ওদের একটু কঠিন হয়ে যাবে, সেক্ষেত্রে তাদেরকে দিবে না, ঠিক আছে, এরকম আর কি। এখন মসজিদের মুয়াজ্জিনকে যদি মুয়াজ্জিন রাখতে হয়, এখন ডান্সার নিয়ে আসবে, ব্যাপারটা এরকম আর কি, যে যার মতো যেখানে ওকেই ওই সাবজেক্টটা দিবে আর কি, ঠিক আছে। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। আবেদনের ন্যূনতম যে যোগ্যতাটা আছে এখানে ওই পাশের সন আগের মতোই, মানে সিমিলার, কোনো পার্থক্য নাই, কিন্তু এখানে একটা শুকনো পার্থক্য আছে। সেটা কি? মাধ্যমিক অথবা এসএসসি যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে 3.50, আর হচ্ছে উচ্চ মাধ্যমিক যেটা সেটা হচ্ছে আমাদের 3.50 লাগবে, টোটাল 7.50। এটা তো দেখা যাচ্ছে আপনার ওই ইয়ার মতো বি ইউনিটের কমার্স আর সায়েন্সের মতো করছে আর কি, ঠিক আছে, বি ইউনিট কমার্স আর সায়েন্সের মতো করছে। একটু খেয়াল রাখো, এখানে যারা হচ্ছে দাখিল সমমান বা ধর হচ্ছে যে কোনো শিক্ষা বোর্ড থেকে আসছো যারা, তারা হচ্ছে 3.50 করে ন্যূনতম 7.50 পাইলেই কিন্তু তুমি এখানে আবেদনটা করতে পারতেছো, ঠিক আছে। অথবা আরেকটা আছে, সেটা কি? সেটা হচ্ছে বিজ্ঞান, যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, ওইটা উপরে যেটা ছিল এটা হচ্ছে আমাদের কোনটা, ওই মানবিকের আর হচ্ছে ব্যবসা শিক্ষা, বুঝছো। সি ইউনিটে মানবিক অথবা ব্যবসা শিক্ষা যারা আছো তাদের জন্য আমাদের 3.50, হ্যাঁ 3.50 করে 7.50 পাইলে, হ্যাঁ গতবার ইয়ে ছিল মেবি এটা পারবা। আর যারা বিজ্ঞানের শিক্ষার্থী, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে সি ইউনিটে পরীক্ষা দিবা, তোমাদের সবসময় বেশি লাগে, সায়েন্সের শিক্ষার্থীদের সবসময় বেশি পয়েন্ট লাগে। কেন পয়েন্ট লাগে জানেন? ভালো পারে, প্র্যাকটিক্যাল নাম্বারও আছে, ঠিক আছে। তো এখানে বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে তুমি আসতে পারো, যেখানে হোক না কেন, প্যাটার্নটা ভালো করছে কিন্তু এটা বলতে হবে। হ্যাঁ, পাশের সনটা হচ্ছে এই যে 21, 22, 23, 24, এখানে 3.50 এখানে লাগাই দিছে, 8.00, সেখানে ছিল 7.50, ঠিক আছে। আশা করি এতটুকু বুঝছো, হ্যাঁ আশা করি এতটুকু বুঝছো, ঠিক আছে। ডান। এটা নিয়ে আর কেন কোনো কোয়েশ্চেন আপাতত নাই। ডিপ্লোমা যারা করে আসছো, আমি মনে করি তোমরা যারা আছো, হয় কমার্স নয় সায়েন্স নয় আর্টস, এখানে যারা আছো, ঠিক আছে। সো আমরা ওটা নিয়ে কথা বললাম না আমরা। আচ্ছা, এগুলো বিদেশি শিক্ষার্থী যারা আসবে, এগুলো পড়তে যায় না, ঝামেলা হবে। এই যে এখানে তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, মানে সবাই যদি পরীক্ষা দিতে পারবা, তো আমি একটু আলোচনা করলেই সমস্যা কি, তাই না? এটা আলোচনা করেই দিই। এই দেখো কি বলছে, ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা যে জিনিসটা সি ইউনিটে বেস আর কি, রিডিং কম্প্রিহেনশন, মানে রিটিন, গ্রামার, সেন্টেন্স কারেকশন। আর এখানে দেখো কি ইংলিশে কি আসতেছে, দেখো ইংলিশে কোন বিষয়টা আসতেছে আমাদের, কিন্তু সি ইউনিটে কিন্তু এই সব সাবজেক্টগুলা আমাদের সি ইউনিট বেসে এগুলা খুব ভালোভাবে পড়ানো হচ্ছে, ঠিক আছে।
সো এখানে ইংলিশ মানে এখানে কম্প্রিহেনশন, তারপর হচ্ছে রিটেন, তারপর হচ্ছে সেন্টেন্স কারেকশন যেটা এগুলো পড়া, এগুলো থেকে আসবে ভোকাবুলারি, সাইনোনিম আর অ্যানালজি। তার মানে কি অ্যানালজিটা ডি ইউনিটেও আছে, বিতেও আসে মাঝে মধ্যে, আর সিতেও আছে, তার মানে কমন সেট, ঠিক আছে, মানে সব জায়গাতেই আছে এটা। বিশ্লেষণ দক্ষতা, অ্যানালিটিক্যাল স্কিল যেটা, ক্রিটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং, আইকিউ যে জিনিসটা আর কি, সমস্যা সমাধান যেটা পিতা পুত্র অঙ্ক করে আসছে না সেটা আর কি। এই যে দেখা আছে তো প্রশ্নের সংখ্যা 5টা, এই যে রিডিং থেকে কম্প্রিহেনশন, প্যাসেজ থেকে 5টা কোশ্চেন আসবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, মানে 5টা কোশ্চেন আসবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, তার মানে কি 5 কত বলেন তো? 550, 5 দুগুণে 10, তাই তো? আচ্ছা, তার মাথা ঠিক আছে। দেখো এখানে বলতেছে রিটেনে আমাদের 15টা কোশ্চেন আসবে, মানে সেন্টেন্স কারেকশন যেটা, সেন্টেন্স কারেকশনের মধ্যে কি কি আছে বলি। এখানে তোমার হচ্ছে পিন পয়েন্ট থাকতে পারে, ধরো হচ্ছে তোমার যে কোনো কিছু থাকতে পারে, কারেকশন টপিক থেকে অনেকগুলো গ্রামাটিক্যাল পয়েন্ট থাকতে পারে, সাবজেক্ট এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব সবগুলো থাকতে পারে, ঠিক আছে। তারপর সিনোনিম, অ্যানালজি, ওকে। বিশ্লেষণ দক্ষতা, ক্রিটিক্যাল রিজনিং আর লজিক্যাল রিজনিং, এখানে 15টা কোশ্চেন আসবে, প্রত্যেকটা প্রশ্নের মান কত করে? 2 করে, মানে 15 করে কত? আর এখানে নেগেটিভ মার্ক কিন্তু 15 দুগুণে কত? 30। 30, তাহলে এখানে 30, ঠিক আছে। তারপর হচ্ছে সমস্যা সমাধান যেটা প্রবলেম সলভিং, 15টা কোশ্চেন, এক একটা 2 মার্ক করে। এখন কোশ্চেন কেন 2 মার্ক করে দিয়েছে? একটু সময় লাগবে না একটা ম্যাথ করতে? একটা সময় লাগবে তো, ওই সময়ের জন্য তারা ওইভাবে অ্যাডজাস্ট করে দিছে, যে এইভাবে করে দিই। এখানে 5 নম্বরটা এরকম দেওয়া আছে। তোমাদের যে লোভ দেখাচ্ছে যে একটা অ্যান্সার করতে পারে 2 নাম্বার দিবে, কিন্তু সমস্যা আছে, বুঝছো? সমস্যাটা কি জানো? সমস্যা হচ্ছে তুমি যখন এই ক্রিটিক্যাল রিজনিং, যে বিশ্লেষণ দক্ষতা বা সমস্যা সমাধানের দক্ষতা, এখান থেকে তুমি যদি একটা অ্যান্সার ভুল করো, তাহলে তোমার নাম্বার কাটা যাবে 0.5, মানে আগে তো 2.5, কারাদের 2 এখানে লেখা আছে সুন্দর মতো, এখানে এই যে এখানে লেখা আছে, হ্যাঁ এখানে সুন্দর মতো লেখা আছে। দেখো একটা অ্যান্সার ভুল করলে তখন কাটা যাবে তোমার হচ্ছে 0.50, এটা মাথায় রাখবে। এই জন্য 0.25, কিন্তু 2টা নম্বরের জন্য, এই 2 নম্বর, মানে এখানে 2 নম্বর, তাহলে কত? 5, 0.50, মানে অর্ধেক নাম্বার, মানে একের অর্ধেক চলে যাবে। সাবধান থাকবে এটা, হ্যাঁ, যেমন নাম্বার বেশি তেমন নাম্বার কমাই ফেলতে পারে তোমাকে। ওকে, তারপর সবগুলো সেম, সবগুলোতে সেম এগুলো। ওকে, পরে কি ডি ইউনিট, আলোচনা করে দিই ডি ইউনিটটা দেখো। ডি ইউনিটে আমাদের সবচেয়ে মানে যেটা একদম হার্ট ব্রোকেন যে জিনিসটা হার্ট টাচ করেছে, সেটা হচ্ছে ডি ইউনিট। অনেক শিক্ষার্থী তোমরা আছো এখানে, হয়তো লাইভেও আছো, যারা এখানে আছো, ডি ইউনিটে অনেকেরই সম্ভাবনা ছিল বা অনেক স্বপ্ন দেখতে ডি ইউনিটে পড়ার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে এইবার একটু করার জন্য একটু কঠিন হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, তো টেনশন করার কিছু নাই, বি ইউনিট তোমাদের আছেই, ব্যাপারটা এমন না যে চলে গেল, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কোয়েশ্চেন নিব ইনশাল্লাহ, আমরা এটা শেষ করেই তোমাদের কোয়েশ্চেনটা অবশ্যই নিব। হ্যাঁ, দেখো ডি ইউনিটে আমরা 22 মার্চ পরীক্ষা হবে, তার মানে অপশনটা হচ্ছে যারা হচ্ছে হুরুন্দি B+D, সেটা হচ্ছে কি B+D, যারা হচ্ছে B+D-তে পরীক্ষা দিবা, বিতে যদি চান্স হয়, চান্স প্রাপ্ত শিক্ষার্থী হয়ে তুমি ডিতে পরীক্ষা দিতে পারবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি চান্স না হয়, আল্লাহ না করুক, চান্স না হলেও তোমার নিজের ভিতরে ক্যাম্পাস যখন আসবা, ওই ক্যাম্পাসের একটা ফ্লেক্সিবিলিটি তোমার নিজের ভিতরে আসবে, না এখানে আমার চান্স পাইতে হবে বা পড়াশোনা করতে হবে, একটা শক্তি কাজ করবে, তখন তুমি ডিতে এমনভাবে পড়াশোনা করবে একদম সিরিয়াস, মানে তুমি তোমাকে চেনো আর কাউকে চেনো না, এমনভাবে পড়াশোনা করবা, ডিকে সুন্দর করে নিয়ে বাসায় চলে যাবা, ঠিক আছে, এরকম আর কি। দেখো এখানে 4 বছর মেয়াদি, এটা আগে থেকে জানি। তো অর্থনীতি, রাজনীতি বিজ্ঞান, সমাজতত্ত্ব, অনেকগুলো সাবজেক্ট আছে, একটু বড় করে দেখানো উচিত। দেখো বলা হচ্ছে কি অর্থনীতি, রাজনীতি বিজ্ঞান, সমাজতত্ত্ব, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, এটা আবার কোন ধরনের সম্পর্ক, যাই হোক, যোগাযোগ ও সাংবাদিকতা, ডেভেলপমেন্ট স্টাডিজ, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স। এখানে প্রত্যেকটা আবার ভাগ আছে, সায়েন্স আর্টস কমার্স, ঠিক আছে, সায়েন্স আর্টস কমার্স তোমাদের এখানে ভাগ করা আছে, মানবিক থেকে কত, বিজ্ঞান থেকে কত, ব্যবসা থেকে কত, মোট আসনগুলো এখানে দেওয়া আছে, এখানে সাবজেক্টগুলো এখানে দেওয়া আছে, বুঝছো। আর ডি ইউনিট মানে অন্তর্ভুক্ত আরেকটা সুন্দর এবং সবার স্বপ্নের সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে ল, ঠিক আছে, ল। তো এখানে লতে হচ্ছে আমাদের কোনো ধরনের কোনো বিভাগ ভিত্তিক কোনো কিছু নাই, সায়েন্স আর্টস কমার্স যাই আসুক না কেন, ঠিক আছে, যাই আসুক না কেন তুমি এখানে মানে চান্স পাইতে পারো, ঠিক আছে। আর জীববিজ্ঞান অনুষদের মধ্যে
ও আচ্ছা, লতে তো 100 কয়টা সিট? 10টা। 110টা সিট আছে, 110টা সিট আছে। এখানে তো- সবার হুম। জন্য আর কি। আর হচ্ছে তুমি মানবিক হোক, কমার্সে যেটাই হোক, যেই যেই হোক না কেন, তুমি যদি ভালো ফলাফল করতে পারো, মানে তুমি মানবিকের হও, কমার্সের হও, আর্টসের হও, বাণিজ্য বিভাগের হও, যেটাই হোক না কেন, তুমি ভালো করতে পারলে এখানে চলে আসতে পারো। তোমার জন্য নির্দিষ্ট আসন নাই যে সায়েন্স থেকে এতজন নেবো, কমার্স থেকে এতজন নেবো, এগুলো না ভাই। হ্যাঁ, আসো পড়াশোনা করো, একবার সুন্দর মতো পড়াশোনা করতে পারো, ল পাওয়া ব্যাপার না ভাইয়া, ল পাওয়া ব্যাপারই না। আচ্ছা, এরপরে এখন ওকে নিচে হ্যাঁ, আমি কিছু বুঝি না, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, অনেক শিক্ষার্থী আছে মনোবিজ্ঞান নিয়ে পড়তে চায়, মানুষ আছে কিন্তু অনেকেই মনোবিজ্ঞান নিয়ে পড়তে চায়, সন্দেহ আছে, ঠিক আছে? মন নিয়ে পড়তে চাই। হ্যাঁ, এই সাবজেক্টে অনেকেই পড়তে চায়, আমাকে বলে যে মনোবিজ্ঞান পাইতে হলে কি হবে, সাইকোলজি যে জিনিসটা আর কি। তো তাদের ওই আন্দাজে অনেক কিছুই করতে পারে না, তো জিনিসটা ওরকম আর কি। মনোবিজ্ঞান এখানে 12, এটা শুধুমাত্র সায়েন্সের মনে ছিল, টোটাল আসন হচ্ছে কয়টা? 12টাই। তার মানে এটা শুধুমাত্র কারা পাবে? সায়েন্সের শিক্ষার্থীরা পাবে, সায়েন্সের শিক্ষার্থীরা শুধু মনোবিজ্ঞানটা পাবে, ঠিক আছে? ভুল না বললে একটু উপর দিকে আসি। মেবি মানবিক দেখছেন, মানবিক ও হ্যাঁ অর্থ একটু সন্দেহ লাগতেছিল। যারা মানবিক শিক্ষার্থী আছে তারাই শুধুমাত্র সাইকোলজি সাবজেক্টটা পাবা, আর কারোর জন্যই বরাদ্দ না, ঠিক আছে? সাইকোলজি শুধুমাত্র মানবিকের জন্য, আর কেউ পাবে না সেটা। সাইকোলজি মনোবিজ্ঞান যেটা, টোটাল আসন হচ্ছে 862টা, ঠিক আছে? কোটা ছাড়া, এখানে কোনো কোটা টোটা নাই, নাই কিছু নাই। 862টা, ঠিক আছে? ন্যূনতম যোগ্যতা এই যে হার্ট ব্রোকেন, এখানে হার্ট ব্রোকেন, এইখানে যা করছে। তো আজকে হচ্ছে আমি গেছিলাম আইসিডি সেল আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যেখান থেকে এগুলা দেওয়া হয়েছে, ওইখানে আমি গেছি। আমার ক্লাসটা শেষ করে আমি গেছিলাম, যে পোলাপান করে নিয়ে আমরা কি শুরু করছেন, যে চিল্লাপাল্লা করতেছে, দিচ্ছেন না, ঠিক আছে? দেখা যাচ্ছে যে ডিসেম্বরে 21 তারিখে দেওয়ার কথা ছিল, জানুয়ারি মাস চলে আসছে, উপরে লেখা আছে যে ডিসেম্বরে 21 তারিখ 31 তারিখ আগে এলাও দিবে, মানে এটা দিবে। হ্যাঁ, অলরেডি জানুয়ারি হয়ে গেছে। তো আমাকে বলতেছে আপনি উত্তেজিত হবেন না, দেখছো? এই হচ্ছে বিষয়। যাই হোক, তো এখানে যে কোনো শাখা থেকে আসতে পারবা, ওই সেম পাশের সন 3.50 3.508, এইটাই সমস্যা করে দিচ্ছে, এটাই সমস্যা করে দিচ্ছে। আগে ছিল 7.50, কথা বুঝছেননি? আগে ছিল 7.50, এখন দিচ্ছে কত? 8.00, এইখান থেকেই সমস্যাটা করে দিচ্ছে, ঠিক আছে? যাই হোক, টেনশনের কোনো কারণ নাই, বি ইউনিটটা একদম ভালোভাবে পড়তে হবে আর কি, তাহলে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখানে তো আর কিছু নাই। D1 এখানে, ও আচ্ছা আচ্ছা, এখানে তো সাবজেক্ট ভিত্তিক রিকোয়ারমেন্ট আছে, আমরা শর্ট শর্ট ভিডিও দিয়ে তোমাদের এগুলো বোঝাই দেবো, সমস্যা নেই, ঠিক আছে? যে অর্থনীতি বা কোন কোন সাবজেক্টের জন্য কত নাম্বার পাইতে হবে। দেখো এখানে একটু বলি, অর্থনীতি সাবজেক্টটা সবার আগে আছে এখানে। তো এইটার জন্য রিকোয়ারমেন্ট আছে, হালকা একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা কি? অর্থনীতি বা গণিত বিষয়ে এইচএসসিতে কমপক্ষে 2 পয়েন্ট পাইতে হবে আপনাকে। যদি আপনি 2 পয়েন্ট না পান, তাহলে আপনি এই অর্থনীতি পারবেন না। আবার অনেকে শিক্ষার্থী এরকম দান্দা করো যে শুধুমাত্র ইকোনমিক্স দেখালেই হয়তো আমি ইকোনমিক্স পাবো, এমনটা না। এখানে মূলত হচ্ছে পরীক্ষা হয় 4টা বিষয়, বুঝো? বাংলা, ইংরেজি, আইকিউ, এগুলো ম্যান্ডেটরি, একদম ম্যান্ডেটরি। আর 3টা আছে অপশনাল, ইকোনমিক্স, তারপর হচ্ছে জিকে, আর হচ্ছে ম্যাথ। যারা ম্যাথ ভালো পারো ম্যাথ দাগাবা, যারা জিকে ভালো পারো জিকে দাগাবা, যারা হচ্ছে অর্থনীতি ভালো পারো অর্থনীতি দাগাবা, ঠিক আছে? এরকম। তো সাবজেক্টগুলো এখানে দেওয়া আছে, কোনটাতে পাইতে হলে এখানে বলাই আছে। এটা নিয়ে আমরা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের দেওয়ার চেষ্টা করবো। এখানে একটু আলোচনা করি। ইংলিশে না, এটা বাংলাতে 30 মার্ক, ইংরেজিতে কত? 30 মার্ক, বিশ্লেষণ দক্ষতা যেটা আইকিউ সেটা 20 ম্যান্ডেটরি। এই 3টা ম্যান্ডেটরি একদম 100%, কিন্তু এই 3টার মধ্যে যে কোনো একটা করতে হবে, ওটা 20 নাম্বার। টোটাল হচ্ছে কত? 100। 5 নম্বর 40, বুঝছো? 5 নম্বর 40। এখন এখানে সবগুলাই দেওয়া আছে, কারো কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জানাইতে পারো। আরেকটা ইউনিট মেবি আছে, D1টা বলে বলছি নাকি? এটা কি ডি বলছি? এটা D1 হবে এখানে, হ্যাঁ D1। দেখো D1টা কি আছে? D1 স্পোর্টস সায়েন্স, খেলাধুলা বিষয়ক, যারা শারীরিক শিক্ষা বা এরকম বিষয়ে বা খেলাধুলাতে খুবই আগ্রহী, ঠিক আছে? বাংলাদেশের বিকেএসপি, বাংলাদেশের ফুটবল ফেডারেশন, বিভিন্ন ধরনের যে সংগঠনগুলো আছে সেখান থেকে পোলাপান অনেকে আসে এই সাবজেক্টে চান্স পাওয়ার জন্য। তাদের জন্য আলাদা কিন্তু একটা বরাদ্দ আছে, তারা বেশি কোয়ালিফিকেটেড, ঠিক আছে? তো এরকম আর কি। তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে, ভর্তি পরীক্ষা হবে 24 মার্চ, সবার লাস্টে এটা পরীক্ষাটা হবে, এবং এখানে সবাই পরীক্ষা দিতে পারবা, সবাই। আর যারা, এইটা একটা সুযোগ বলতে যাদের জিপিএ খুবই কম, মানে আর কোনো এটা আবেদন করতে পারবে না, শুধু বিটি কোনো কিছুতে করতে পারবে না, তোমার জন্য আছে কে? ডি আছে। যার কেউ নাই,
যার কেউ নাই তার ডি আছে, D1 D1 আছে। যার কেউ নাই তার কি আছে? D1 এর দেখো 2.50 2.50 এসএসসি এইচএসসি সিমিলার টোটাল হবে 6.00 যার কেউ নাই তার D1 আছে। তুমি এখানে পরীক্ষা দিতে পারবা D1 এ, ঠিক আছে? D1 এ পরীক্ষা হবে 24 মার্চ মেবি বলা হয়েছে। D1 এ তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা। D1 স্পোর্টস সায়েন্স, খেলাধুলা বিষয়, ঠিক আছে? খেলাধুলা বিষয়। তো এখানে দেখো, এখানে এটা না, এই যে অথবা যেটা দিছে এটা তোমার জন্য না, ঠিক আছে? এটা তোমার জন্য না, এটা আধ্যাত্মিক লেভেলের কোনো বিষয়, এদিকে আমরা না যাই। দেখো এখানে পরীক্ষার যে বিষয়গুলা কি কি হবে, তোমার ভর্তির ন্যূনতম যোগ্যতা যেটা আমার লাগবেই, বাংলাতে 8 পাইতে হবে, ইংরেজিতে 7 পাইতে হবে, সাধারণ জ্ঞানে 8 পাইতে হবে, ফিল্ড টেস্টে 12 পাইতে হবে। কত? ফিল্ড টেস্ট মানে কি যে তুমি খেলাধুলা করবা, দৌড় দিবা, লং জাম্প দিবা, ক্রিকেট বা আদার যে খেলাধুলাগুলো আছে দেখাইতে হবে, ফিল্ড টেস্টে তোমাকে পাইতে হবে 12, ঠিক আছে? আর খেলাধুলা সনদ নাম্বার হচ্ছে 2। খেলাধুলা সনদ বলতে ধরো কোনো একটা স্কুল কলেজ বা কোনো একটা সংগঠনের আওতায় তুমি কোনো কিছু শিখছিলা, একটা সার্টিফিকেট পাইছো না, ওইটা তুমি নিয়ে আসবা, নিয়ে আসলে তোমাকে এখানে 2 মার্ক দিবে, আর এটা ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে? আর এখানে পরীক্ষাটা হবে ইংরেজি মানে বাংলা, যেটা বাংলা হবে 35 মার্কে। ও বাবা, এখানে 35 আসবে বাংলায়, 35টা MCQ এবং সহজ আসে, কঠিন আসে না। ইংরেজিতেও 35, তুমি সেম টু সেম কমন পাবা, আমাদের যারা বেসে আছো একদম 100%। সাধারণ জ্ঞানে ইংলিশে 30, সাধারণ জ্ঞানে 35, ঠিক আছে? সাধারণ জ্ঞানে কোন জায়গা থেকে আসবে? খেলাধুলা বিষয়ক যেগুলো আছে না, খেলাধুলার সম্বন্ধীয়, অলিম্পিক, ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, হকি, কাবাডি, এই যে খেলাধুলাগুলো আছে এগুলো যদি পড়ো তোমার এখানে 100% জিকে থেকে পাওয়া যাবে, ঠিক আছে? এইটা আর কি। সো অনেক কথা, অনেক কিছু বলছি, এখন তোমাদের কোয়েশ্চেন নেওয়ার পালা। বলো কি কি কোয়েশ্চেন তোমাদের আছে, কোয়েশ্চেনগুলো একটু আনসার করার চেষ্টা করি। বলো তোমাদের কোয়েশ্চেনগুলো বলো, আমি একটু আনসার করবো এখন থেকে। আমাদের সাথে তাহারিনা তারান্নুম আছে, খেলাধুলা লাভ হয়ে আছে, কি বলছি খেলাধুলায় লাভ হওয়া খেলা আছে, হ্যাঁ আছে তো, লাফালাফি খেলতে পারবা, কোনো সমস্যা নাই। তাসনিয়া ইসলাম, আচ্ছা বলো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, আনসার করবো ইনশাল্লাহ। বলো এখন তোমাদের কোয়েশ্চেন নিব। স্যার D1 এ খেলাধুলা সনদ না থাকলে সমস্যা না, এটা থাকতে হবে। এটা কোনো একটা জায়গা থেকেই ধরো হচ্ছে তুমি খেলাধুলা করছো বা কোনো একটা প্রতিষ্ঠান থেকে তোমার খেলাধুলা বিষয়ক একটা সার্টিফিকেট তোমার নিলেও আশা করি হবে। তারপর D1 এ কি চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আছে? এটা দিয়ে ফেলছে, চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই। এক করে সবার অ্যান্সারটা দিব। তোমরা যেরকম বলছো যে সাফিয়া সুলতানা বলছো বি আর ডি ইউনিট আলাদা আলাদা পাস, প্রত্যেকটা ইউনিটে আলাদা আলাদা পাস করতে হবে। সঞ্জিতা বলছো যে কান দেখা যেতে হবে না, কান মানে হচ্ছে ছবির কান মনে হয়, ছবির কান অবশ্যই দেখা যেতে হবে, কান দেখাতে হয়, তবে কান দেখা লাগবে। এরপরে হচ্ছে তোমার পিকচার সাইজ কত, পিকচার সাইজটা আমাদের বলে নাই বা ওখানে সার্কুলার স্পষ্ট ছিল না। হ্যাঁ, রেজুলেশন কম লাগে আর কি, একটা মানে রেজুলেশন যত কম হবে ততই ভালো আর কি। হ্যাঁ, D1 আমাদের বেচ আছে, সি ইউনিটের আমাদের বেচ আছে, বি ইউনিট আমাদের বেচ আছে, এক্সাম বেচও আমাদের আছে। তুমি যদি চাও যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নকে ক্যাচ করতে চাও, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন অনুযায়ী আমি পড়বো বা আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিট লাগবে, তাহলে আমি বলবো আমরাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম যারা হচ্ছে তোমার 24 প্যাটার্নে পড়ায়। আমি আবার বলছি, আমরা একমাত্র প্ল্যাটফর্ম যারা 24 প্যাটার্নে তোমার হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম আছে, আমরা তোমাদেরকে সুন্দর মতো ছবিকে ক্যাচ করার জন্য, মানে ছবিকে জাস্ট ধরার জন্য যা করা লাগে আমরা করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা করেছি, অনেক শিক্ষার্থী করেছি, এবার তোমাদের পালা, তোমাদের করবে ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা যদি চাও যে আমাদের এক্সাম বেচ পরীক্ষা যাচাই করতে পারো, ফুল কোর্সে আসতে পারো, ড্রিম বেচ যেটা আছে, এখানে অনেক শিক্ষার্থী ইতিমধ্যে আমার সাথে ক্লাস করছে, আমরা ক্লাস করাচ্ছি, তারা স্বপ্ন বুনছে, স্বপ্ন তৈরি করতেছে ইনশাল্লাহ। ওকে, তাহলে একজন বলছো আবেদন করতে কি লাগবে? আবেদন করতে তোমার হচ্ছে এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, রুল নাম্বারটা লাগবে, ছবি লাগবে, আর 1000 টাকা লাগবে। বুঝতে পারছো? 1000 টাকা লাগবে, এগুলো দিতে আবেদন করতে পারবো। হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, জাস্ট হ্যাঁ পিছনে হোয়াইট থাকবে, এরকম মানে জাস্ট একটা প্রফেশনাল ছবি, ফর্মাল একটা ছবি থাকে না, তোমার ফর্মাল ছবি থাকে না, এরকম। তুমি যেগুলো ফেসবুকের প্রোফাইল পিকচার দেখো, এগুলো কিন্তু ফর্মাল না ভাইয়া, বুঝতে পারছো? এগুলো ফর্মাল না, এটা ফর্মাল লুক, এটা ফর্মাল ছবি, যে ছবিটা তোমার কি চান্স পরে তোমার আইডি কার্ডের মধ্যে থাকবে, কি বুঝছো? আইডি কার্ডের মধ্যে থাকবে। আচ্ছা, আমি এখানে আনসার করতেছিলাম, অনেকে কোশ্চেন করছে নেগেটিভ মার্ক 0.5, তার মানে কি একটা প্রশ্ন যদি ভুল করো, তোমার একটা প্রশ্ন ভুল হলে কত যাবে বলেন? 0, মানে আমি একটা যদি প্রশ্ন ভুল করি, একটা ভুলের জন্য 1 শেষ, আমার 1 শেষ, কথা কি বুঝছো? যদি একটা ভুল করো তোমার কাছ থেকে অনেক চলে যাবে, একটা ভুল করছো মানে ওই একটা শেষ, ওই একই শেষ। আর নেগেটিভ হচ্ছে খাইছে তুমি 0.5, 1 + 0.5, 1.5, তুমি একটা প্রশ্ন ভুল করলে 1.5 মার্ক তোমার চলে যাবে, ঠিক আছে? আর বি ইউনিটে
মানে গত বছরের অনুযায়ী আর কি, গত বছর এটা মূলত এটা এইভাবে বলা যাবে না যে কত পাইলে চান্স হবে, আমরা অ্যাপ্রক্সিমেট একটা ধারণা বলতে পারি, মানে সম্ভবত জিনিসটা একটু বুঝিয়ে বলি। যেমন ধরো হচ্ছে কোনো বছর পরীক্ষায় প্রশ্ন কেমন হবে সেটা তো জানা যায় না, তো প্রশ্নের উপর ডিপেন্ড করে তোমার সেই মার্কটা কত হতে পারে। ধরো একটা প্রশ্ন অনেক জটিল হয়েছে, অনেক কঠিন হয়েছে, তার মানে কঠিন সবার জন্যই হয়েছে, কঠিন প্রশ্ন সবার জন্য কঠিন হয়েছে, তার মানে কি মার্ক অনেক কম থাকবে। তোমরা যেটা বলো যে কত পাইলে চান্স হবে বা এরকম, মার্ক কম থাকবে। আর যদি প্রশ্ন সহজ হয়, যেমন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গত বছরে এই ইউনিটের কাহিনীটা বলে, এই ইউনিটের প্রশ্ন সহজ আসছে, আসার ফলে 90+ যে শিক্ষার্থীরা তারপরে তারা চান্স হওয়ার নিয়ে টানাটানি পাচ্ছে, তা অনেক অনেক দূরে। 90+ থেকেও সে যদি তোমার 3200 সিরিয়ালে থাকে, 2400 সিরিয়াল থাকে, ভাবা যায়, ভাবা যায়। ব্যাপারটা হচ্ছে এরকম, প্রশ্ন সহজ মানে সবার জন্যই সহজ, তখন আমার স্কোরটা আরো বেশি হবে সবার, কিন্তু প্রশ্ন কঠিন, স্কোরও কম, চান্স পাওয়ারও দেখবা যে সম্ভাবনাও ওরকমই থাকে। কথা বুঝছো? কিন্তু বি ইউনিটে যতটুকু দেখতে পারছি উইথ জিপিএ 78+ পাইলে ধর হচ্ছে ওয়েটিং লিস্ট হোক আর যেমনি হোক চান্স চলে আসে। ডি ইউনিটে 80+ এরকম পাইলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি থাকে। আর এখানে আলাদা আলাদা পাস করতে হয়, প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা পাস আছে, এমনটা না যে এরকমটা হয়েছে। আরেকটা সুন্দর কাহিনী যেটা আমরা এখনো মনে আছে, আমরা ভর্তি পরীক্ষার সময় অনেক স্টুডেন্ট আসে আমাদের ক্যাম্পাসে, হলে উঠলে আমরা আবার হলে যাই সেটা প্রত্যেক শিক্ষার্থীর সাথে আলোচনা করি এবং কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। তো ওই গাইডলাইনটা আজকে তোমাদেরকে দিয়ে দিই, যেটা কথাটা শুভ আপনি বলছিলেন, আমার স্পষ্ট মনে আছে সেই কথাটা। সেটা হচ্ছে কি, আপনি এই জায়গাটা বলছিলেন যে টোটাল যে মার্কটা, যে নেগেটিভ মার্কটা কোথায় গিয়ে যোগ হয় বা কোথা থেকে বাতিল হয়। ধরো হচ্ছে তোমার বাংলাতে এই বিষয়টা যদি এখন থেকে মাথায় রাখতে পারো তাহলে অনেক জটিল হবে, মানে ভালো হবে আর কি। বাংলাতে ধরেন হচ্ছে কত, ধরেন 30 মার্ক আছে। আচ্ছা, এই 30-এর মধ্যে তুমি ধরো হচ্ছে তুমি দাগাইছো, ধরো হচ্ছে 25টা দাগাইছো, এগুলো দাগাইছো, এর মাঝখানে 5টা ভুল করছো, 20টা কারেক্ট। কথা কি বুঝছো? 25টা সে দাগাইছে, তার মানে কি 5টা ভুল করছে, ধরে নাও। আচ্ছা, ধরে নাও সমস্যা কি, 5টাই ভুল করছো আর 20টা তোমার হয়েছে। কথা বুঝো? এই যে 5টা ভুল করছো, 5 ইন্টু এত আসবে, যা আসে এই মার্কটা কার কাছ থেকে বিয়োগ হবে? কোয়েশ্চেন থাকে না, নেগেটিভ মার্কটা সাবজেক্ট ভিত্তিক নেগেটিভ মার্ক কার কাছ থেকে বিয়োগ হবে? এটা বিয়োগ হবে টোটাল মার্ক থেকে। কথা কি বুঝছো? এটা এমন না যে বাংলা থেকেই এই মার্কটা হবে। তুমি যখন বাংলা আনসার করতেছো, বাংলাতে যতগুলো ভুল করবা, ওই ভুলের যে নেগেটিভ মার্কটা এটা বিয়োগ হবে সেই টোটাল নাম্বার থেকে তুমি যত পাইছো। এমনটা না সাবজেক্ট ভিত্তিক থেকে তোমাকে নেগেটিভ মার্কটা হবে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক, ঠিক আছে? আর যখন পরীক্ষা দিবা, আর পরীক্ষার আগে তো আমরা বলি লাইভ সেশন করবো ইনশাআল্লাহ, তো পরীক্ষা যখন দিবা তখন যে সাবজেক্ট ভিত্তিক আগে সুন্দর করে ওই এমআর শিটে তোমরা দেখাবো। তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে? যতটুকু পারছি তোমাদেরকে বলার চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা ভাই, নেগেটিভ মার্কিং কি 0.25 নাকি 0.50 করে? 0.50 যেটা বলছি ওই সি ইউনিটের জন্য আর কি। সি ইউনিটে 2টা ভুল হলে তখন। আচ্ছা, রাজিয়া বলছো যে এই ইউনিটে জিপিএ কত মার্ক লাগবে তোমার? হ্যাঁ, তোমার হচ্ছে এই ইউনিটের প্রশ্নটা সহজ হয়, সবাই অ্যান্সার করতে পারে। গত বছর দেখা গেছে তোমার হচ্ছে 80-85 পাওয়ার পরও চান্স হয় নাই কা, তো এবার ঠিক ওরকম ব্যতিক্রম হয়তো হবে না, যদি হয় তাহলে তো দেখতে পারো। তাহলে 85 তোমার টার্গেট থাকবে, 85+ বা জিপিএ সহ তুমি বলতে পারো, তাহলে তোমার চান্সটা পাওয়ার সম্ভাবনা আছে। ইসলাম বা সি ইউনিটে তো অবশ্যই বলে ফেলছি। সি ইউনিটের প্যাটার্নটা যেহেতু নতুন, সেজন্য আমাদের অনেক এবার সি ইউনিটে বেচে আমাদের অনেক শিক্ষার্থী মানে অ্যাডমিট হয়েছে, কারণ হচ্ছে বেচটা নতুন তো বুঝতে পারে না, সেজন্য আমরা সি প্যাটার্নে মানে সি ইউনিটের প্যাটার্নে পড়াচ্ছি। ইনশাল্লাহ যারা আছে তারা সি ইউনিটে জয় করতে পারে। গত বছর 16তম হয়েছে একজন, 16তম গত বছর কিন্তু 16তম একজন হয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলি, তোমাদের অনেক প্রশ্ন করছে ইংলিশ বুস্টার নিয়ে। দেখো আমি একটা কথা বলি, ইংলিশ জিনিসটা সব জায়গাতেই আছে। দেখো ইংলিশটা সব জায়গাতেই আছে এবং এই জায়গাতে অনেকে উইক, অনেকে দেখবা উইক, আবার অনেকে স্ট্রং। অনেকে উইক, অনেকে কি স্ট্রং। কথা বুঝো? অনেকে স্ট্রং, আবার অনেকে মিডিয়াম, অনেকে কি মিডিয়াম। এই তিনটা একদম মিডিয়াম। আবার অনেকে কি জিরো, একদমই জিরো। ঠিক আছে? ইংলিশের এইরকম অনেকে আছে না। এগুলো কাহিনী কোন জায়গায় হয়? কোয়েশ্চেন ব্যাংকে। কোথায়? কোয়েশ্চেন ব্যাংকে এই কাহিনীটা হয়। কোয়েশ্চেন ব্যাংকে পড়তে যায় ধরো হচ্ছে অনেক ঝামেলা হয়। কেন ঝামেলা হয়? কারণ তুমি রুলস বোঝো না। তুমি কি বোঝো না? তুমি রুলস বোঝো না। রুলস না বললে তুমি মেমোরাইজিং পার্টটা তুমি বোঝো না। এই যে জিনিসগুলা বলতেছি, তোমাদের কারো যদি মানে একদম অনেস্টলি বলতেছি, যদি কারো ইংলিশে প্রবলেম থেকে থাকে,
এই পর্যন্ত, এখন পর্যন্ত আজকে থেকে যদি আমি বলি, যদি সমস্যা থেকে থাকে, তুমি উইক থাকো বা মিডিয়াম থাকো বা জিরো থাকো, যদি এরকম প্রবলেম থাকে তাহলে তোমার আমার যে একটা বেচ ইংলিশ বুস্টার ফাইনাল বেচ, সেখানে তো অনেক শিক্ষার্থী আমাদের আছে, তুমি চাইলে আসতে পারো। আমি তোমাকে বলবো না আসতেই হবে, আমরা কখনো বলিও না। তুমি যদি ভালো পারো ইংলিশ, কোনো সমস্যা নাই, তুমি যেখানে পড়তেছো পড়তে থাকো। যদি না পারো তাহলে আমার কাছে আসিও, আমি তোমাকে বুঝাই দেবো একদম 100%। আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে একদম বেসিক থেকে তোমাকে আমি পড়াই দেবো। যদি না বুঝো, হ্যাঁ, আমি তোমাকে বুঝাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তুমি ইংলিশ ফাইনাল বুস্টার বেসে তুমি আসতে পারো, ঠিক আছে? আর এটার অফার চলতেছে, আজকে লাস্ট ডেট, একদম 299 টাকায় নিচ্ছি, আজকেই লাস্ট ডেট আর কি। চাইলে তোমরা মানে আজকেই অফারটা ছিল, মানে নতুন বছরের প্রথম দিন হওয়ার কারণে আর কি, তো চাইলে ই করতে পারো, ঠিক আছে? কারো কোয়েশ্চেন নাই মনে হচ্ছে নাকি? বা ইংলিশ সাবজেক্ট পাবার জন্য কি কি কন্ডিশন আছে প্লিজ বলবেন। ইংলিশ সাবজেক্ট পাবার জন্য ইংলিশে একটা মার্ক পেতে হবে, হ্যাঁ, একটা মার্ক তোমার হচ্ছে 17 মেবি পেতে হয়। সব থেকে কথা হলো চান্সটা দরকার। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, তোমাদের এরকমটা কখনো যেন মাথার ভিতরে ইনপুটটা কাজ না করে যে ওই সাবজেক্টে পাওয়ার জন্য কি করতে হবে, ওইটার পাওয়ার জন্য কি করতে হবে, এমনটা যেন না হয়, ঠিক আছে? আমরা ওই যে কি বলে বিয়ে করার জন্য চাকরি পেতে হবে, একটা টার্গেট থাকে, এমনটা হয় না এরকমটা। তো আমরা ভর্তি পরীক্ষা দিতে আসি, তো এখন আমার কাহিনী হচ্ছে আমার টপ করতে হবে। কি করতে হবে বলেন? টপ করতে হবে, আমার সর্বোচ্চ থাকতে হবে। এখন সর্বোচ্চ যদি আমি হই, আমি যদি হিরো হই, কি হয় বলুন তো? আমি যদি হিরো হই তাহলে আমাকে সবাই চাবে না, আমার কথা বলতেছি না, আমার এটা তোর সাবজেক্ট, এখানে তুমি অনেক ভালো পারছো, ধরো A+ পাইছো, কি পাইছো? A+ পাইছো। তো তুমি যদি A+ যদি পাও, এখানে যতগুলো সাবজেক্ট আছে সবাই তোমার দিকে তাকাবে, এই আমার এখানে আসো, আমার এখানে আসো, ঠিক না? তো তুমি এখানে A+ পাইছো, এখানে পরীক্ষায় টপ স্কোর করছো, সব সাবজেক্ট তোমার জন্য তাকাই থাকবে, তুমি যেখানে নিচে সেখানে যাইতে পারো। আর যদি একটার জন্য বসে থাকো, তো একটা সাবজেক্ট বসো, এমনটা হবে না, তো ওইটা নাও হইতে পারে। তবে নিজের জায়গাটাকে পরিষ্কার রাখা উচিত, নিজের জায়গাটাকে হাই রাখা উচিত। এখান থেকে আমি যে কোনো সাবজেক্ট আমি নিতে পারবো, আমার যেটা ভালো লাগবে, যে সাবজেক্টটা আমার খুবই ভালো স্বপ্নের সাবজেক্ট, আমি ওই জায়গায় যেতে পারবো। কোথায় বুঝছো? এইটা টার্গেট রাখো, মানে ওই সাবজেক্ট পাওয়ার জন্য কি পেতে হবে না পেতে হবে এগুলো মাথার ভিতরে নিয়ে মাথাটা নষ্ট করিও না। টার্গেট একটাই, আমি টপ করব, তারপর এই টপ থেকে যা যা আসে আমার, ঠিক আছে? এটা আজকে থেকে মাথায় রাখবা, তাহলেই হচ্ছে। আচ্ছা, তোমরা জিজ্ঞাসা করছো যে ক্যালকুলেটর ইউজ করা যায় কিনা। হ্যাঁ, ক্যালকুলেটর ইউজ করা যায় যদি তোমার হচ্ছে 100 mAh থাকে, মানে 100 mAh অথবা তার নিচে এই যে কম্পিউটার এই বা ক্যালকুলেটরগুলো আছে, এগুলো তুমি ইউজ করতে পারবা। এই ক্যালকুলেটরের মধ্যে যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস, ব্লুটুথ বা কোনো ঘড়ি থাকে, তাহলে তোমাকে কিন্তু কি করবে না, তোমাকে অ্যালাউ করবে না। তুমি ব্যবহার করো বা না করো, মোবাইল ফোন বলো, ইলেকট্রনিক ডিভাইস বলো, যদি পরীক্ষা হলে পায়, তাহলে কি হবে, তুমি ব্যবহার করো বা না করো, তোমার সাথে যদি থাকে তাহলে তোমাকে বহিষ্কার করা হবে। বুঝতে পারছো? দীর্ঘদিনের পরিশ্রম সব শেষ, সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা মাথায় রাখবো ভাইয়ারা। তো এই হচ্ছে তোমাদের বিষয়। হিজাব পরে কান বাড়ি করে রাখতে হবে অবশ্যই। সিইউসি ইউনিট কত লাগে? সিইউসি ইউনিটের প্যাটার্নটা তুমি দেখবা প্রতি বছর এক এক প্যাটার্ন, হয়তো এটা নির্দিষ্ট করে বলতে পারতেছি না ভাই, এটা কিভাবে হবে। হ্যাঁ, এখানে আরেকটা কোশ্চেন আছে যে কি বলছে, প্রশ্নে ভুল থাকলে এটা কিভাবে ধরবে? হ্যাঁ, প্রশ্নে ভুল থাকলে এটা তো ধরো হচ্ছে তারা যদি রিয়েলাইজ করতে পারে যে প্রশ্নটা ভুল হয়েছিল, তাহলেও তারা ওই মেশিনে ঠিক করে দিবে যে যারা এই উত্তর দিয়েছে সেটা হইতে পারে। আর যদি প্রশ্ন ভুল থাকে, ধরো হচ্ছে তুমি জানো, শিওর জানো যে এই প্রশ্নটা এরকম, মানে এইটি উত্তর হবে কিন্তু উত্তরের মধ্যে ওটা নাই, তো তুমি স্কিপ করে চলে আসবা। মানে আমার পার্সোনাল অভিমত যেটা, তুমি স্কিপ করে চলে আসবা। কেন? এইটা যদি তারা যদি বুঝতে পারে, পরীক্ষা কমিটি, যে এইটা তো প্রশ্ন আমরা নিজেরাই ভুল করছি, তার মানে যারা এটাতে সবার জন্য দিয়ে দিবে, এরকম একটা হতেও পারে তাদের সিদ্ধান্তের উপর। এটা আমার সিদ্ধান্ত তো হবে না, তাদের সিদ্ধান্ত। তবে উচিত যেটা, প্রশ্নে যদি ভুল থাকে, এবার অপশনটা তুমি 100% গ্যারেন্টি এখানে ভুল দিছে, তাহলে তুমি টাস্ক করিও না, এমনি চলে আসবে ওটা, ঠিক আছে? বিশেষ কোশ্চেনও কিন্তু এমনটা হয়। আচ্ছা, তারপরে আচ্ছা স্যার, D1-এ আবেদন ফি 1000 প্লাস 100 কেন? এখানে একটা আরেকটা মানে ফি আছে, যেমন D1-এ ওই যে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য তো আলাদা হয়তো একটা ফি দিতে হয়, যদি এখানে উল্লেখ থাকে তাহলে এটাই হতে পারে। প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আলাদা একটা অ্যামাউন্ট তোমাকে দিতে হয়, সেটা এখানে হয়তো জমা নিবে। B1-এ যারা পরীক্ষা দিবে তাদের জন্য এটা, ঠিক আছে? আচ্ছা, আর কারো প্রশ্ন? আচ্ছা, ফাইনাল এক্সাম সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট কোনটা যেন? আমরা বেসের মধ্যে টপিক বিধি শেষ করাইছি অলরেডি, একটা 22তম পরীক্ষা চলবে আজকে, মুভি 21তম, আবার আরেকটা ফাইনালটা হচ্ছে আজকে না, পরীক্ষা 8ম হইছে পরীক্ষা, মানে 8ম আর কি। আর সামনে যেটা আসতেছে মানে একদম রিয়েলটা যেটা, ওইটাতে আমরা কি করবো বলো? তোমরা যারা বেসে আসো, তোমাদের চিন্তা করার দরকার নাই, এই বেসেই তোমাদের হয়ে যাবে। আর যেটা রিয়েলটা আসতেছে
ওইটার ভিতরে শুধুমাত্র ছবির প্যাটার্নে আমরা প্রশ্ন দিব তোমাকে পরীক্ষা, 100 নম্বরের পরীক্ষা, যে কোনো টপিক থেকে দিতে পারি। আর ওই পরীক্ষাটা হবে একদিন পর পরটা দিলে দেখা যাচ্ছে যে তোমাদের জন্য একটা হয়ে যাবে, আমরা রেগুলারলি নিব, তখন তোমরা একদম কি হয়ে যাবা, পড়াশোনার মধ্যে থাকবা, রেগুলারলি পরীক্ষাটা সেটা হবে। তবে শিক্ষার্থীরা যদি মনে করে যে আমাদের চাপ হচ্ছে, তাহলে আমরা একটু স্কিপ করার চেষ্টা করতে পারি, ঠিক আছে? এই জিনিসটা। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, ইসলামিক স্টাডিজ কোথা থেকে পড়বো আর কোন বই থেকে পড়বো? এটা যে যে তোমাদের গতকাল জিকে পড়াইছে না তোমাদের শুভ ভাই, পড়াইছেন না? ওই দিন একটা পড়াইছেন না? ওই রিলেটেড প্রশ্নগুলাই, বিভিন্ন হাদিস, ইসলামিক ইতিহাস, ওগুলা পড়লেই হবে। সহিহ হাদিস, খবর, মুক্তাদা, এগুলো। হ্যাঁ, ওগুলা পড়লেই হবে, ঠিক আছে? আচ্ছা, আর হুরু বেডি আনসার দিয়েছি তো, আবার কি, আর কোনটা ভাই বলো? কাঠ পেন্সিল ছাড়, অল ইন ওয়ান। হ্যাঁ, এটা তো ভাই আমরা কিভাবে বলবো? বি ইউনিটে সিট পাইতে হলে ভাই তোমাদেরকে বলে দিছি অলরেডি, বি ইউনিটে সিট পাইতে হলে তোমাকে অবশ্যই 78, 15 তারিখ থেকে। হ্যাঁ 15 তারিখ থেকে রিয়েল টাস্ক শুরু হবে, কিন্তু রিয়েল টাস্ক 15 তারিখ থেকে শুরু হবে। এখানে হচ্ছে মানে ছবির প্যাটার্নে আমরা হচ্ছে 25টা পরীক্ষা নিব। যদি চাও ছবি ভিত্তিক পরীক্ষা দিতে পারো, যদি চায় ওরা দিতে পারবে আর কি। হ্যাঁ, যদি চায় আর কি। বিবি আসমা, হ্যাঁ ইংলিশে কোর্স তো অবশ্যই আছে। এই বুস্টার বেসের কথা কিছুক্ষণ আগেই বলছি, বুস্টার বেস আছে। তোমরা যা ইচ্ছুক আছো, তোমরা এখানে একদম অল্প ফিতে, এটা নিয়ে অনেক কথা হয়েছে যে অল্প ফির মাধ্যমে এত কেন দিচ্ছি, এটা নিয়েও কথা হয়েছে, বুঝছো? অনেকেই বলছে যে অল্প ফির মাধ্যমে মাত্র 299 টাকা 399 টাকায় আপনি এই ইংলিশ এত সুন্দর করে কেমনে কি করবেন? আপনার তো মানে কেমনে সম্ভব? হ্যাঁ 399 কেমনে কি, এরকম একটা প্রশ্ন আমি পাইছি। তো বিষয়টা হচ্ছে কি, আমি এটা নিজের জায়গা থেকে চেষ্টা করছি যে অল্প ফির মাধ্যমে আমি তোমাদেরকে 100% দেওয়ার চেষ্টা করবো, যেন তোমার মনে থাকে যে জুয়েল ভাইয়ের কাছে আমি ইংলিশটা পড়ছিলাম, এবং এই ইংলিশের মাধ্যমে আমার যে জব প্রিপারেশন বা বিসিএস যখন আমি পরীক্ষা কোনো একটা সময় তো তুমি দিবা, তখন যেন বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। আমি ওইভাবে তোমাকে আমি পড়াবো, ঠিক আছে? এটা আর কি। বা কুটা তো কোনো কিছু দেখলাম না আবেদনের মধ্যে, কুটা তো দেখলাম কুটা তো কোনোটাই দেখলাম না, মানে সার্কুলার যে পড়লাম কুটা তো দেখি নাই। বা ইকোনমিক্স কোত্থেকে পড়বো? ইকোনমিক্স তোমার হচ্ছে প্রিভিয়াস এর কোশ্চেন পড়বা, প্রিভিয়াস এর কোশ্চেনের মধ্যে যে প্রশ্নগুলো আছে, টপিকগুলো ভাগ করে তোমার যে ইন্টারে যে প্রশ্নগুলো পড়ছো বইয়ে, ওইখান থেকে টাচ করবা ইকোনমিক্সটা ওখান থেকে পড়বা। হ্যাঁ, ইন্টারের বই থেকে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই পড়বা আর কি। আরেকটা হচ্ছে তোমরা বলছো যে সাম্প্রতিক করতে হবে, সাম্প্রতিক হচ্ছে বিভিন্ন ক্যাপসুল বা কারেন্ট অ্যাফেয়ার্স বা এগুলো পড়বা, কারেন্ট অ্যাফেয়ার্স, ক্যাপসুল, এগুলো সুন্দর মতো আয়ত্ত করবা। এবং এর পাশাপাশি একজন বলছো যে ভাইয়া তোমার হচ্ছে ক্লিফস্টফেল করতে পারো। ক্লিফস্টফেল যেটা পড়তে সেটা হচ্ছে ব্যারনস্টফেল পড়তে হবে, ব্যারনস্টফেল। হ্যাঁ, ক্লিফস্টফেল না, ব্যারনস্টফেল পড়বা, ওখানে বাংলা লেখা আছে, পড়া বুঝতে পারবা, প্র্যাকটিস করার জন্য ওখান থেকে প্রশ্ন মাঝে মধ্যে আসে, তো ওগুলো আয়ত্ত করবা। তো এই ছিল তোমাদের আজকে 24 সার্কুলার নিয়ে বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা সবাই সুন্দর মতো বুঝতে পারছো, ফুলফিল হয়েছো। আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই হয়তো তোমাদের সাথে এখানে অনলাইনে আছি, খুব শীঘ্রই অফলাইনে দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে, চা হবে, আড্ডা হবে, সেই প্রত্যয় সবসময় আমরা করি। তো আজকের যে সেশনটা করাইছি এটা যাতে ভবিষ্যতের একটা কান্ডারি হয় বা ভবিষ্যতের একটা পাথর হিসেবে কাজ করে, যেগুলো বুঝছো বুঝে সুন্দর মতো পড়ার টেবিলে বসে যাও, পড়াশোনা করো। খুব শীঘ্রই, একেবারে খুব শীঘ্রই, জাস্ট 60 দিন, আর মাত্র 60 দিন পরেই তোমার স্বপ্ন বাস্তবায়নের হতে যাচ্ছে, এরকম একটা সম্ভাবনার মধ্যে আছো। সেই সম্ভাবনাটাকে কাজে লাগাও। খুব শীঘ্রই ইনশাল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা হবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো তাহলে তোমাদের সবাই ফিনিশিং দিয়ে দিছে, আমিও বেশি লেট করব না, শেষ করে দিব। হ্যাঁ, আর হচ্ছে লাস্ট অফ অল একটা জিনিস দিয়ে শেষ করব, সেটা হচ্ছে আগামী 2টা মাস তুমি যা কিছুই করছো, নতুন বছর তো আজকে থেকে শুরু হলো, তো তুমি প্রিভিয়াস যা কিছু করছো সব কিছু যেটা ভালো ছিল সেটা মনে রাখবা, যেটা তোমার জন্য খারাপ ছিল সেটা ভুলে যাবা। নতুনটাকে নতুনভাবে শুরু করে সুন্দর করে সামনের দিকে যাও। এখন 2 মাস সময় আছে তোমার হাতে, একদম আজকে তো সারা দেখতেই পারলা কি হয়েছে। কিছুদিন পরে হয়তো আমি আবার ওই ইনস্ট্রাকশন দিতে আসবো যে আগামীকালকে ভর্তি পরীক্ষা কি করবা। আজকে হয়তো দিলাম, ভর্তি সার্কুলার নিয়ে আলোচনা করলাম, আরেকটা দিন অপেক্ষায় আছে কি আগামীকালকে তোমার ভর্তি পরীক্ষা, আজকে কিছু ইনস্ট্রাকশন দিলাম যে আগামীকাল কি করবা। এই দিনটা বেশি দিন নাই, হুট করে চলে আসবে, ঠিক আছে? হুট করে চলে আসবে। রাত্রে যখন আমরা ঘুমাই হুট করে সকাল হয়ে যায় না, ব্যাপারটা এরকম হবে, সময় ভাবে যাচ্ছে। তো এই 2টা মাস খুব ভালোভাবে পড়িও,
কোনো ধরনের কোনো প্রবলেম হলে পড়াশোনা বা যে কোনো জিনিস নিয়ে কোনো কিছু জানা থাকলে আমাদেরকে বলবা, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা তোমার চেষ্টা করব, ঠিক আছে? এই জিনিসটা। আর এখন কোনোভাবেই কোনো সময়টা নষ্ট করিও না, একদম রিকোয়েস্ট থাকবে, হাম্বল রিকোয়েস্ট থাকবে অবশ্যই, ঠিক আছে? আর আমাদের এক্সাম বেস চালু আছে, যারা চাও আসতে পারো। ফাইনাল টাচটা রানিং, রিয়েল টাচটা 15 তারিখ থেকে শুরু হবে। শুধু এখানে 24 প্রশ্ন প্যাটার্নে টপিক ভিত্তিক না, শুধু ফাইনাল মডেল টেস্ট হবে রিয়েল টাচে। আর ইংলিশে যাদের দুর্বলতা আছে তারা পেজ ইনবক্স করো, বা তবে নাম্বার আছে, ফোন করিও, আমরা তোমাদেরকে অ্যাড করব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আশা করি সারাটা পাবা আমাদের কাছ থেকে, কেমন? আশা করি অল ইন ক্লিয়ার, আশা করি সব ক্লিয়ার। ওকে, আর আবেদন আগামীকাল থেকে শুরু, ঠিক আছে? আগামীকাল থেকে শুরু। তো ভাইয়া সবাইকে 100% একটু কষ্ট করে, আমাদের সাথে অনেকক্ষণ ছিল, একটু কষ্ট করে লিখো ড্রিম সিইউ, ড্রিম সিইউ, ঠিক আছে? একটু কষ্ট করে লিখো, অথবা স্বপ্ন ছবি। একটু যারা ছিল আমাদের সাথে আজকের এই তারিখে, জানুয়ারির 1 তারিখে একটা কি করতে চাই, একটা ইতিহাস করে দিতে চাই, যে এই দিনটাতে আমি ওই ক্লাসের মধ্যে, আমরা ওই ভাইয়ের ক্লাসের মধ্যে বলেছিলাম ড্রিম সিইউ, আজকে আমি এখানে উপস্থিত আছি। এই কথাটা যেন আমাকে আমার এই ক্যাম্পাসে বলতে পারো সামনে এসে, যে ভাই ওই ক্লাসের মধ্যে যেদিন আপনি সার্কুলারটা দিয়েছিলেন ওইখানে বলছিলাম ড্রিম সিইউ, আজকে আমি আপনার এই ক্যাম্পাসের মধ্যে আছি। সবাই একটু বলবা, ঠিক আছে? এটা মনের জোর, মনের একটা ইচ্ছা শক্তি, একটা প্রেরণা, একটা কি মোটিভেশন, যে জিনিসটার মাধ্যমে আমি আরো সামনে এগিয়ে যাব, ঠিক আছে? সবাই একটু বলবো ইনশাল্লাহ। মানুষ দেখা যায় যে সিদ্ধান্তটা নেয়, ওই সিদ্ধান্তের প্রতি যদি অটুট থাকে এবং ওই দিকে যদি এগিয়ে যায়, 100% সেখানে স্যার ভালো কিছু অপেক্ষা করছে, ঠিক আছে? জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে। আজকে সার্কুলার দিচ্ছে, আজকে থেকে শুরু করো, একটা ড্রিম দেখো যে না আমাকে এটা করতে হবে, তাহলে অবশ্যই পারবে। অসম্ভব কোনো কিছুই না, ঠিক আছে? অসম্ভব কোনো কিছুই না। আমাদের সাথে লাস্ট অব্দি একটু নাম পড়াটা ভাগ্য হবে কিনা, একটু নামটা পড়ি। সারিয়া রিমা ছিল আমাদের সাথে, হাবিবুর রহমান ছিল আমাদের, এস জেরিন ছিল আমাদের সাথে, ফাউজিয়া সুলতানা সীমা, ইভা রহমান ছিল আমাদের সাথে, ফাহিমা সুলতানা ছিল, কাশফিয়া, শাহরিয়ার ইমা, সাগর ছিল আমাদের সাথে, টেনশন করিও না ভাইয়া, কাজী সিদ্রাতুল জান্নাত, ইবা রহমান, এমডি আমিন ছিল আমাদের সাথে, বিবি আসমা সানি। আর আমরা তো প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও বা পোস্টের মাধ্যমে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করতেছি। এই তথ্যগুলা প্রত্যেক দিন তোমরা একটা সময় করে এসে দেখবা যে কোন জায়গায় ভাইয়েরা কোনো পোস্ট দিছে কিনা বা গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন দিচ্ছে কিনা, একটু চেক করে আসে, ঠিক আছে? একটু চেক করবা। আমরা তোমাদের সর্বাত্মক চেষ্টা করব বিভিন্ন পোস্ট, ভিডিও বা যে কোনো তথ্যের মাধ্যমে, ঠিক আছে? অথেন্টিক কোনো কিছু দিয়ে। সবাই আমাদের সাথে, যারা আমাদের সাথে ছিলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মন থেকে দোয়া করি যেন আগামী বছর, বলতে এই বছরে, আমরা তো 24-এ বলতে আগামী বছর, এখন থেকে বলতে হবে এই বছরে যেন তোমাদের সাথে দেখা হয় এই চবি ক্যাম্পাসে। এবং যাদের আমরা ঈদ যে জিনিসটা, মার্চে তো পরীক্ষাটা হবে, তো মার্চের পরেই তো আমাদের ঈদ, তো যেহেতু ঈদ আসতেছে, আনন্দটা যেন ওরকমই হয়, চবিয়ান হয়ে যেন হয়, ঠিক আছে? চবিয়ান হয়ে যেন হয়। আইরিন শিকদার আমাদের সাথে ছিল। আবেদন করবো কিভাবে, করবে এটা তারা এখনো করে নাই, আগামীকালকে আমরা এটা বলবো। তারা প্রসেসটা এখনো সেখানে বলে না, আমরা আগামীকালকে তোমাদের বলে দিব, ঠিক আছে? আর সেখানে মূলত হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এইচএসসি এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, তোমার নামটা দিলেই সাবমিট করলে সব চলে আসবে। আর ইউনিটটা তুমি সিলেক্ট করবা কোন ইউনিটে, আর ছবিটা তোমার ভালো করে দিবা। আর হচ্ছে আগামীকাল থেকে যেহেতু শুরু, আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলবো, আগামীকাল থেকে যেহেতু শুরু, আগামীকালটা অফ রাখলেই ভালো হয়। আর যদি এক্সপিরিয়েন্স কেউ থাকে, কম্পিউটারে অনেক আছে না যে উল্টাপাল্টা করে দেয়, কিছু জানে না, বুঝে না, আবেদন করে দিল, পরে নাম্বারগুলো আরেক জায়গায়, পিনকোড পাইল না, পাসওয়ার্ড পাইল না, একদম ঝামেলা। আবেদন করলে কিন্তু তোমার একটা ব্যাকওয়ার্ড পাসওয়ার্ড পাবা, এই পাসওয়ার্ডটা দরকার থাকবে। ওই পাসওয়ার্ড দিয়ে তুমি অ্যাডমিট তুলবা, পরবর্তী অ্যাপ্লিকেশনে কাজে লাগবে। ওইটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এটা ভুল করে, অন্য একটা নাম্বার দিয়ে দেয়, ওই নাম্বারে যে নাম্বারে মেসেজ চলে গেছে ওই মেসেজটা কেটে দেয়। তো যে নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশনটা করবা সেটা তোমার নাম্বার থাকবে, যেটাতে সবসময় খোলা থাকে, ঠিক আছে? খোলা থাকে যে নাম্বারটা, ওইটাতে অ্যাপ্লিকেশন করবা, ওই নাম্বারে একটা মেসেজ আসবে। ওই মেসেজটা সুন্দর করে, মোবাইলে থাকলে তো মাঝে মধ্যে কেটে যায়, ওই নাম্বারটা মানে ওই যে মেসেজটা খাতায় লিখে রাখবা যে এটা এরকমটা হয়েছে, পাসওয়ার্ডটা লিখে রাখবা, যেন পরবর্তীতে অ্যাডমিট কার্ড তোলার সময় লাগে, নয়তো এটা আবার হয়রানি করতে হবে, ঠিক আছে? এটা ঠিক আছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনেক ধন্যবাদ তোমাদেরকে। আশা করি নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে জানাও, অ্যাজ সুন অ্যাজ পসিবল তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করবো, ঠিক আছে?
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং জানুয়ারি 1 তারিখে বলে গেলাম তোমরা আগামী বছর বলতে এই বছরে চবিয়ান হচ্ছ, এবং তোমরা আমাদের এই সামনে এসে বলবা যে ভাইয়া চবিয়ান হয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দেখা হবে বিজয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম।